আচ্ছা, সো এই যে কন্টেন্ট মার্কেটিং, এখানে আমি একটু লিঙ্কগুলো দুটো বাইর করি। সো এই দুইটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো স্টেপ বাই স্টেপ, প্লাস হচ্ছে আপনাদের এই যে এখানে যে সেগমেন্টসগুলো আছে এই সেগমেন্টসগুলোও আমি একটু ডিটেলস আপনাদেরকে ওভারভিউ দিব। ঠিক আছে, এইখানে ব্যাপারগুলো হচ্ছে এরকম থাকবে যে মানে কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, সো দ্যাট আপনারা যেন পরবর্তীতে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। এছাড়াও এখানে এই দুইটা রিসোর্সের মধ্যে অনেক কিছু আছে যে জিনিসগুলা আপনাদের মানে জানা উচিত। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু রাইট এনিথিং, কন্টেন্ট রাইটিং ব্যাপারটা সবার দ্বারা পসিবল না, কারণ লিখা, হ্যাঁ, লিখতে তখনই সে পারবে যখন সে অনেক বেশি পড়বে। এখন নর্মালি কিন্তু কেউ মানে পড়ার ব্যাপারটা কিন্তু সবাই ইন্টারেস্টেড হয় না। সো যারা পড়তে পছন্দ করে তারা লিখতেও পছন্দ করবে, এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে। ঠিক আছে, সো সেম যারা অনেক বেশি শুনে তারা আবার বলতেও পছন্দ করে। ব্যাপারগুলো হচ্ছে এরকম, একটার সাথে আর একটা সামঞ্জস্য আছে। তো কন্টেন্ট রাইটিং তো সবাই তো পারবে না, আর সবাইকে ফোর্সফুলিও কন্টেন্ট রাইটিং করানো পসিবল না। তো আমি তাহলে কি দেখাবো এখানে, আমি দেখাবো আসলে কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি, মানে কন্টেন্টটাকে আপনি কিভাবে মার্কেট করতে পারেন টু আদার পিপল, বা কন্টেন্টকে কেন আপনি মার্কেটিং করবেন, এবং কন্টেন্টকে মার্কেটিং করার জন্য কি কি জিনিসপত্র আপনাকে মাথায় রাখতে হবে একটা কন্টেন্টকে লিখার জন্য। এখন আপনি নিজে কন্টেন্ট না লেখেন সমস্যা নেই, কিন্তু আপনি কিন্তু একজন এসইও এক্সপার্ট যদি হন তখন আপনি একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করবেন। দেন আপনি তাকে একটা গাইডেন্স দিবেন যে তুমি এমনি 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 করে এই এই কিওয়ার্ডটাকে এরকম করে, এই যে গাইডেন্সটা দিবেন তাকে একটা কন্টেন্ট, সুন্দর করে একটা কন্টেন্ট লেখানোর জন্য। ওয়াই? বিকজ ইউ উইল স্পেন্ড অনেক টাকা। সো এই টাকাটা যেন বৃথা না যায়, এবং যেই পারপাসে আপনি কন্টেন্টটা লিখাইতে চাচ্ছেন সেই পারপাসটা যেন কমপ্লিট হয়। তো এখন আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি তাকে কি বুঝাবেন, আর সে আপনাকে কি আউটকাম দিবে। দ্যাটস ওয়াই যে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং চেক লিস্ট, বা কন্টেন্ট মার্কেটিং করার জন্য আপনার কি কি জিনিস মাথায় রাখা, এই জিনিসগুলো আমরা দেখব। বিসাইড আপনারা যদি নিজেরাও কন্টেন্ট রাইটিং করতে চান সেই ক্ষেত্রে আপনার নিজেকে গ্রো করার জন্য যেই যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলা এইখানে কিন্তু এই আর্টিকেলগুলোতে কিন্তু তো আমি কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, আর জিনিস বাকি রেস্ট অফ দ্য থিং হচ্ছে আপনাদেরকে ফলো করতে হবে ইফ ইউ আর ইন্টারেস্টেড। আর ইন্টারেস্টেড না হলে তো আমার কথাই আপনাদের ভালো লাগবে না। ঠিক আছে, এই যে হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড। তো এটা আপনাকে হেল্প করবে যে আপনি স্টার্টিংয়ে কি কি জিনিসপত্র নিয়ে চিন্তা করতে পারেন। ফার্স্টে হচ্ছে চিন্তা করা, এরপর হচ্ছে ওই চিন্তার উপর বেস করে রিসার্চ করা, অ্যাক্টিভিটিস করা, এরপর হচ্ছে কাজ করা, এরপর ওই কাজ থেকে একটা আউটকাম আসবে। ঠিক আছে, ওকে। আর এইটা আমরা আলোচনা করব যে 7 পপুলার কন্টেন্ট টাইপস অ্যান্ড হাউ টু ইউজ দেম। তো আমাদের জন্য যে ব্যাপারটা হবে এরকম যে কন্টেন্ট মার্কেটিং এই ব্যাপারগুলো আমি এটা এখন যাচ্ছে হচ্ছে আমরা ব্রিফ বলতেছি, একটা চেকলিস্টের ব্রিফ বলতেছি। ইনডেপথে যাব হচ্ছে এই জিনিসগুলা বলার পর, মানে ফার্স্ট ইন্টেনশনটা হুক করা কি কি আমরা জানবো, এটাই যদি আমরা না বুঝি পরে আমরা তো জানলে তখন আসলে আইডেন্টিফাই করতে পারবো না আসলে আমরা কি জানলাম। দ্যাটস আমি আগে এগুলো একটু বলে নিচ্ছি। তো এটা আমরা দেখব যে পপুলার ওয়েগুলা কি কি আছে আমার কন্টেন্টটাকে মার্কেটিং করার জন্য বা কন্টেন্টটাকে প্রমোট করার জন্য, রাইট? আমি যদি পপুলার ওয়ে বা মেথডগুলো না জানি, আমি যতই সুন্দর কন্টেন্ট লিখি না কেন, আমার ওই কন্টেন্টটা যতক্ষণ পর্যন্ত আমার অডিয়েন্সের কাছে নাও পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার ওই কন্টেন্ট যদি $1000-এরও কন্টেন্ট হয় একটা কন্টেন্ট, ওই কন্টেন্টের কোনো দাম নাই। আমার কন্টেন্টের দামটা তখনই বাড়বে যখন আমার ওই কন্টেন্টটা অডিয়েন্স পড়তে পারবে, এবং অডিয়েন্স পড়ে ওইখান থেকে আমি একটা ফিডব্যাক পাবো। দেন মানে আমার জন্য সার্থক হবে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এবার চলেন আমরা যাই কন্টেন্ট মার্কেটিং। হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং অর কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি? সো কন্টেন্ট মার্কেটিং ইজ আ মার্কেটিং মেথড বেসড অন দ্য ক্রিয়েশন অফ রিলেভেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। সো কন্টেন্ট মার্কেটিং কি? একটা মেথড বা একটা ওয়ে যেটা দিয়ে আপনি কি করবেন, আপনি ক্রিয়েট করবেন কোনো কিছু রিলেভেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। সো রিলেভেন্ট কথাটা কি বুঝাইছে? রিলেভেন্ট কথাটা বুঝাইছে আপনি যেই বিজনেসটা রান করতেছেন, আপনি যেই বিজনেসটা রান করতেছেন ওই বিজনেসের সাথে রিলেভেন্ট কিছু কন্টেন্ট, বা ওই রিলেভেন্ট কন্টেন্ট আপনাকে কি করতে হবে? প্রডিউস করতে হবে। অথবা আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি ওই বিজনেসের সাথে রিলেটেড রেখেই আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে হবে। সো রিলেভেন্ট, ভ্যালুয়েবল দুইটাই কি
আপনার বিজনেসের সাথে যেন রিলেটেড হয়। ক্লিয়ার? আচ্ছা, টু ড্রাইভ এ স্পেসিফিক কল টু অ্যাকশন ইউজুয়ালি টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন কাস্টমার্স। সো কি বলতেছে? তো ওকে, আসেন এক্সাম্পল বেস যাই আমরা। সো আপনার ধরেন একটা স্পোর্টস, আপনি মনে করেন যে হ্যাঁ স্পোর্টস হইতে পারে এরকম। আরেকটু স্পেসিফিক করি এক্সাম্পলটা। আচ্ছা স্পেস আপনার স্পোর্টস না দিয়ে আমি একটু মেডিকেল বেস যাই, তাহলে আমার জন্য একটু বুঝাইতে তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ আমাকে আবার একটু চিন্তা করতে হবে। সো খুব সিম্পল ওয়েতে আমি বলি যে ধরেন আপনি মেডিটেশনের কথাটা আমি চলে আসি। সো মেডিটেশন নিয়ে আমি যদি বলতে চাই, মেডিটেশন নিয়ে অনেকেরই ইন্টারেস্ট থাকে, সবার না ডেফিনেটলি, আমি এক্সাম্পলে যাচ্ছি আর কি, মাথায় আসছে এই কারণে আমি বলে দিচ্ছি, চিন্তা থেকে মাথায় যেটা আসছে সেটা নিয়ে আমি বলি, তাহলে যেন টাইমটা যেন নষ্ট না হয়। ওকে, সো মেডিটেশন যারা করে, ঠিক আছে, সো মেডিটেশন করে তারা ইন্টারেস্টেড, তারা কি করে ইউটিউব বা গুগলে তারা অনেক বেশি রিসার্চ করে, এবং রিসার্চ করার পর তারা ফাইন্ড আউট করতে চায় যে কীভাবে তারা স্টেপের প্রসেসিংগুলোতে যেতে পারে, রাইট? সো সেই ক্ষেত্রে তারা যে এই যে আপনার এই গুগলে যে সার্চ করতেছে আর ইউটিউবে যে সার্চ করতেছে, এখন গুগল অথবা ইউটিউব দুইটার থ্রুতেই আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, জাস্ট পারপাসটা ডিফারেন্ট হয়ে যাবে। সো একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট মার্কেটিং আর একটা ভিডিও কন্টেন্ট মার্কেটিং, দুইটাই কন্টেন্ট মার্কেটিং, বাট আপনার অবজেক্টিভটা হয়তো ব্লগ আর ভিডিওতে যাবে, এইটাই, বাট দুইটার আলটিমেট ইয়েটা কিন্তু সেম, কন্টেন্ট মার্কেটিংই। তো আপনি মেডিটেশন করাইতেছেন, এখন আপনি মেডিটেশন আপনি আপনি একজন প্রফেশনাল মেডিটেশন বলতে পারেন যে মেন্টর বা এরকম কিছু, তো আপনি এখন মানুষকে মেডিটেশন করান। সো সেই ক্ষেত্রে আপনি কি, যারা মেডিটেশন করতে চায় ইন্টারেস্টেড, তারা এরকম রিসার্চ করে যে খোঁজার জন্য যে কোথা থেকে ভালো মতো করা যায়, তো আপনি একটা ওয়েবসাইট বানাইছেন এবং ওই ওয়েবসাইটের থ্রুতে আপনি কি করেন যে মানে স্টার্টিং বেস যে ব্যাপারগুলা, হ্যাঁ স্টার্টিং বেস যে ব্যাপারগুলা, যে কি কি জিনিসপত্র রিকোয়ারমেন্ট আছে, কিভাবে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, কিন্তু ইনডেপথ ব্যাপারটা আপনি ক্লিয়ার করতেছেন না, আপনি মানুষকে ইনফরমেশন দিচ্ছেন যে স্টার্টিং করার জন্য যে ইনফরমেশনগুলো মানুষের দরকার। তো আপনার কন্টেন্টের মধ্যে ওই ইনফরমেশনগুলো আছে, তো ডেফিনেটলি আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড করতেছেন, বা আপনি যেটাতে এক্সপার্ট বা আপনি যেটা জানেন ওই রিলেভেন্ট কন্টেন্টটাই আপনি আপনার অডিয়েন্সকে দিচ্ছেন, কিন্তু আপনি সব দিচ্ছেন না। কারণ ব্যাপারটা এরকম না যে আপনি মানে এই ওয়েবসাইট এই যে সারাদিন বা আপনি আপনার টাইমগুলো দিচ্ছেন এমনি মানুষকে খালি পড়ানোর জন্য, কখনোই না, কোনো একটা কিছু থেকে কনভার্ট করার জন্য, আলটিমেট কনভার্সন, যেটা থেকে আপনার কি আর্নিংটা আসবে। তো এই যে কন্টেন্টের থ্রুতে যে মানুষকে আপনি ইনফরমেশন দিয়ে মানুষকে ইন্টারেস্টেড করতেছেন, আচ্ছা ওয়াও, সো মানুষ ফ্রিতে এই ইনফরমেশনগুলো পাচ্ছে খুব সুন্দর মতো গুছানো, সেটা ভিডিও হইতে পারে। তো পাওয়ার পর মানুষ আরেকটু ইন্টারেস্টেড হবে, কারা, যারা অনেক বেশি ইন্টারেস্টেড জানার জন্য বা শিখার জন্য, তারাই আপনার কাছে আসবে। আপনি হয়তোবা দেখবে 50 জন, 50 জন থেকে 5 জন ইন্টারেস্টেড হবে আর একটু বেশি জানার জন্য। সো আপনি কল টু অ্যাকশনটা ওরকম করে দেবেন, টু নো মোর অর টু গেট প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম কোর্স অর প্রিমিয়াম ট্রেনিং, সো সো কন্ট্যাক্ট আস, সামথিং এরকম কিছু, অর ফিল আপ ইয়োর ইনফরমেশন, যেখানে ইমেল আইডি বা ফোন নাম্বার, ডিপেন্ড করবে আপনি কিভাবে ওইটাকে কনভার্ট করবেন। সো এই যে কল টু অ্যাকশনটা দিচ্ছেন, এই কল টু অ্যাকশনটা মানুষকে ভ্যালু প্রোভাইড করেই দিচ্ছেন। আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড না করলে মানুষ আপনার ওই কল টু অ্যাকশনে যাবে না, আপনার কনভার্সনও হবে না। সো এই কন্টেন্ট মার্কেটিংয়ের থ্রুতেই কিন্তু আলটিমেট আপনার অডিয়েন্সটা আপনার কি হচ্ছে, লিড বা কাস্টমার হিসাবে রূপান্তর হচ্ছে। তো এই কন্টেন্ট মার্কেটিং যদি ঠিকমতো না করতে পারেন, মানুষকে ভ্যালু যদি ঠিকমতো না প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার কাস্টমারের কাছে মানে কাস্টমার হিসেবে সে রূপান্তর হবে না, এবং সে কাস্টমার হয়ে আবার সে কাস্টমার হিসেবে আপনার কাছে আসবে না যদি আপনি অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড না করেন। সো এইটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সো ভ্যালু দিতে হবে এবং রিলেভেন্ট থাকতে হবে আপনার বিজনেসের সাথে। এরপর আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই স্টার্টিং বেস অডিয়েন্সগুলোকে কিভাবে আমি কি আমার কাস্টমারে রূপান্তর করবো, সেটা তো আপনি চিন্তা করবেন, সেটা তো আরেকজন আপনারা এসে চিন্তা করে দিবে না, রাইট? কিন্তু প্রসেসিংটা আপনাকে আর কি বলতেছে যে কীরকম হতে পারে। ক্লিয়ার? সো আরেকটু এক্সাম্পল যদি আমি বলি এরকম করে, যে ধরেন কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে অথবা কেউ এসইও শিখতে চাচ্ছে, সো লিখলো হাউ টু লার্ন এসইও ইন বাংলা বা হাউ টু লার্ন এসইও, সার্চ করলো, সার্চ করার পর আমার ওয়েবসাইটটা চলে আসলো। ওই ওয়েবসাইটটা কোনটা চলে আসছে, ওই যে এসইও টিউটোরিয়ালের যে কন্টেন্টটা, বিশাল কন্টেন্টটা চলে আসছে। কন্টেন্টটা চলে আসার পর নিচে আমার ওই কন্টেন্টের নিচে আমি দিয়ে দিলাম যে টু গেট প্রিমিয়াম কোর্স সাইন আপ
অর সি মোর ডিটেলস, ওইখানে যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি ওইটাতে ক্লিক করবে। নট নেসেসারি ওইখানে সবাই ক্লিক করবে, কনভার্সনটা সবাই হয় না, কনভার্সনের পার্সেন্টেজটা কিন্তু 6, 7, 3, 4, 10, ম্যাক্সিমাম 10 পর্যন্ত যায়, এর বেশি যায় না কনভার্সনের রেটটা। তো ওই যে ওইখান থেকে মানুষ কি করলো, ক্লিক করলো, এরপর আমি যদি কোর্স বেচি তো মানুষ কোর্স কিনবে, সেটা যত টাকা হোক, অথবা আমি যদি এরকম ট্রেনিং করাই সেই ক্ষেত্রে মানুষ আমার ট্রেনিংয়ে ভর্তি হবে। আলটিমেট গোলটা কিন্তু এটাই। আমার শুধু শুধু খায় দেয় কাজ নাই যে আমি কি করব, মানুষকে কন্টেন্ট ফ্রিতে ফ্রিতে দিব। মানুষকে ডেফিনেটলি আমি ভ্যালু দিব, অবশ্যই দিব, কেন দিব না, কিন্তু ভ্যালু দিয়ে, প্রপার ভ্যালু দিয়ে ওইখান থেকে প্রপার একটা আউটকাম যেন আসে, ব্যাপারটা হচ্ছে এইটা। সো এই কনসেপ্টটাই যদি না বুঝে যদি খালি কন্টেন্ট লেখাই যান, কেন লিখতেছেন সেটাই জানেন না। সো এই কারণে বলছি যে কনসেপ্ট সবসময় ট্রাই করতে হবে যে আমার কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, তাহলে আমার জন্য বুঝতে অনেক বেশি ইজি হবে, এবং নেক্সট স্টেপটাও আমার জন্য সব কিছুই কঠিন কিন্তু আমার জন্য একটু ইজি হবে জিনিসটা তাড়াতাড়ি ধরার জন্য। সো আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। এর থেকে সহজ বাংলা ভাষায় বোঝানো আমার দ্বারা কেন, আমি জানি না কারো দ্বারা পসিবল কিনা। সো যদি এরপরেও কেউ না বুঝেন, কাইন্ডলি কোন জায়গায় বুঝেন নাই, কি বুঝেন নাই, এটা মেনশন করবেন। ওকে, আচ্ছা। সো এই গেল হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং। সো এরপরের সেগমেন্টটাতে আমরা যাব হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। মানে আমি যে কন্টেন্ট মার্কেটিং করব, আমার ওয়েবসাইট হোক বা যে জায়গায় হোক, সো আমরা বেসিক্যালি আমাদের মেইন কনসেপ্টটা বা মেইন ইন্টেনশনটা ওয়েবসাইটের উপরেই, কারণ আমরা এসইও শিখতেছি, আমরা ভিডিও এসইও শিখতেছি না, আমরা হচ্ছে এসইও শিখতেছি। আর এসইও করতে হলে আপনার ওয়েবসাইট থাকা লাগবে, ঠিক আছে? সো আমাদের মেইন প্রায়োরিটাইজটা ওয়েবসাইটই হবে, কিন্তু এছাড়াও আমি আর কি বললাম যে আরও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতেই আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, নট নেসেসারি আপনার ওয়েবসাইটই হইতে হবে। কিন্তু যেহেতু আমরা এসইও বেস শিখতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরটা স্পেসিফিক ওয়েবসাইট বেস প্রায়োরিটাইজ পাবে। আচ্ছা, সো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আপনার কী কী জিনিস মাথায় রাখতে হবে বা কী কী জিনিস আপনাকে খেয়াল করতে হবে, পয়েন্ট আউট করতে হবে, রিসার্চ করতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। সো সেম যেটা বললাম, এতক্ষণ আপনাদেরকে ভাষণ দেওয়ার উদ্দেশ্যই ছিল হচ্ছে যেন আপনারা বুঝেন, কারণ এইটা না বুঝলে স্ট্র্যাটেজি তো দূরের কথা, ওইটাতে তো যাইতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আগে বলে, মানে আমি বলে নিলাম যে লাইক, সো আমার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে আমার গ্রো আপ করতে হলে বা প্ল্যান করতে হলে আমাকে কি করতে হবে, কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি সেটা আমাকে নিয়ে চিন্তা করতে হবে। ওকে, সো তাহলে আমি মোটামুটি বুঝতে পারলাম যে আমি আসলে কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা কি সেটা আমি ক্লিয়ার। সো আমার এই জায়গায় কোনো প্রবলেম নাই। কন্টেন্ট মার্কেটিংটা আমি বুঝলাম যে আমি আসলে কিভাবে আমার মানে এই কন্টেন্টগুলো, ছোট ছোট কন্টেন্ট বা কি কি টপিকের উপর আমি কন্টেন্টগুলো দেবো। দ্যাটস ওয়াই আপনাদেরকে বলা কিওয়ার্ড রিসার্চ করা। সো কিওয়ার্ড রিসার্চ কেন করবেন? কিওয়ার্ড রিসার্চ করে হাই ভলিউম, লো কম্পিটিটিভ যেই কিওয়ার্ডগুলো পাবেন, তো ওই কিওয়ার্ডগুলো তো কন্টেন্টকেই মানে ইন্ডিকেট করতেছে যে হাউ টু লার্ন এসইও। এটার ইন্টেনশনটা কি, যে হাউ টু লার্ন এসইও এই কিওয়ার্ডটা কি অনেক প্রায়োরিটাইজ কিনা, বা এসইও টিউটোরিয়াল বাংলা বা এসইও টিউটোরিয়াল এগুলো অনেক প্রায়োরিটাইজ কিনা। সো ওয়েন আই সি যে লাইক এগুলো প্রায়োরিটাইজ এবং এটার কম্পিটিশনটাও কম, সো দেন আই উইল পিক দোজ কিওয়ার্ডস ফর রাইটিং এ কন্টেন্ট। দেন আমি ওই কন্টেন্টটাকে অপটিমাইজ করব সো দ্যাট ওই, যেহেতু ওই কিওয়ার্ডে অনেক ট্রাফিক আছে, ওই ট্রাফিকগুলো যেন আমার কন্টেন্টের থ্রুতে আমার ওয়েবসাইটে আসে। আমার ওয়েবসাইটে আসছে, তো ওয়েবসাইটে আমার ফার্স্ট স্টেপটা তো চিন্তা ভাবনা ওয়েবসাইটে আনা। এখন ওয়েবসাইট থেকে আয়না এই এই মানুষগুলোর আমি কই নিব, সেটা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। সেটা যদি আমি চিন্তা না করি স্টার্টিংয়ে হইতে পারে আমার জাস্ট আমার ওয়েবসাইটে ট্রাফিক আনো আনো, ওকে, নো প্রবলেম, আস্তে আস্তে যান, নট নেসেসারি একবারে বইসা আমার সব চিন্তা করে। আপনাদের হবে না ব্যাপারগুলো, অতটা অতটা পারফেক্ট ওয়েতে হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা কাজ করতেছেন। কাজ করলেই আসলে এই জিনিসটা আস্তে আস্তে পারফেক্ট হবে। ফার্স্ট স্টেপে অনেক হজবরল হবে, মানে ফার্স্ট প্রজেক্টে, পরের ওয়েবসাইটগুলোতে ওইটাকে আপনি স্মুথলি করতে পারবেন, কারণ ওই যে ফার্স্ট ওয়েবসাইটে যে আপনার হজবরল জিনিসটাকে আপনি অর্গানাইজ করতে পারবেন নেক্সট স্টেপে, কারণ আপনি জানবেন যে কোনটার পর কোনটা গেলে আমার জন্য বেটার হবে। সো ওই যে আপনি অডিয়েন্সগুলোকে আনলেন, সো ওই অডিয়েন্সগুলোকে পরবর্তীতে আপনি কোথায় নেবেন এটাকেও কিন্তু আপনার পরবর্তীতে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা, এরপরের সেগমেন্টটা কি, গেট টু নো ইয়োর অডিয়েন্স। মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট। আপনি একটা কন্টেন্ট লিখছেন, ওই কন্টেন্ট যেমন এই যে আমি বলতেছি হাউ টু লার্ন এসইও, এসইও বাংলা টিউটোরিয়াল বা এসইও টিউটোরিয়াল বাংলা, এই কিওয়ার্ডটা কারা সার্চ করবে? যারা এসইও শিখতে চায়। তো তাদের তাদের কনসেপ্টগুলো কীরকম, তারা জানে না কিছু।
তারা জানেন। এখন আপনি ওই এসইও কিন্তু বিভিন্নভাবে শিখাতে পারবেন, বোরিং ওয়েতেও শিখাতে পারবেন, ইন্টারেস্টিং ওয়েতেও শিখাতে পারবেন, অথবা আপনি একটা স্ট্যান্ডার্ড সেগমেন্ট ধরে আপনি শিখাতে পারবেন। সো ডিপেন্ডস করবে হচ্ছে আপনি কিভাবে শিখাইতেছেন এখন। আর এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যারা অডিয়েন্স, যারা হচ্ছে লার্নার বা ভিজিটর যাই বলেন না কেন, তো তারা কীরকম রিয়েক্ট করতে পারে বা তাদের কোন জিনিসগুলা ভালো লাগে। ঠিক আছে, সো এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কি হবে, আপনার ওই অডিয়েন্সগুলাকে কি করতে পারবেন না, আপনার ওই অডিয়েন্সগুলাকে কিন্তু আপনি গ্র্যাব করতে পারবেন না ঠিক মতো। আর গ্র্যাব না করতে পারলে কি হবে না, সে আবার আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে না। ব্যাপারটা কিন্তু এইরকম হবে না কখনোই যে আমাকে বারবার মার্কেটিং করতে হবে, বারবার মার্কেটিং করতে হবে, এইটা কিন্তু হবে না, প্রসেসিংটা কিন্তু এরকম না। হ্যাঁ, রিমার্কেটিং কিন্তু তাহলে কিন্তু আর থাকতো না ব্যাপারটা, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, বারবার মার্কেটিং না, কনসেপ্ট হবে এরকম যে আমাকে মানে ভ্যালুর প্রায়োরিটাইজটা এত বেশি দিতে হবে সো দ্যাট মানে আমি জাস্ট নতুন কিছু প্রমোট করলেই তখন যেন মানুষ অটোমেটিকলি চলে আসে, আমাকে যেন আবার তখন চিল্লাইতে না হয়, আসো আসো। ঠিক আছে, সো আমি যখন ভ্যালু দিব স্টার্টিং বেস, মানুষ মোটামুটি একটা আইডিয়া করবে, ওয়াও সো এখান থেকে আমি পাচ্ছি ভ্যালু। সো অ্যাটলিস্ট নতুন কিছু আসলে সে দেখবে, হয়তো বা সে নাও পড়তে পারে, সমস্যা নাই, কিন্তু সে দেখবে। আর 100 জন দেখলে ওইখান থেকে 10 জন অটোমেটিকলি পড়বে। ঠিক আছে, সো এই যে এরকম করে আস্তে আস্তে যখন আমার একটা ব্র্যান্ড গ্রো হবে, তখন মানুষ কি করবে, রেগুলারলি আমার এই জিনিসটা মানে এমনিও চাইলেও দেখা গেছে আমার এই ব্র্যান্ডগুলোকে সে ভিজিট করবে বা আমার যে প্ল্যাটফর্মগুলোকে সে ভিজিট করবে। এটাই হয় নর্মালি, যে নতুন কি আসলো। ঠিক আছে, আর মার্কেটিং তো অন্য সাইড দিয়ে তো থাকবেই, এটা ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজিটির উপর, রাইট। ওকে, সো টু নো গেট টু নো ইয়োর অডিয়েন্স, ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ক্রিয়েট এ হাই লেভেল কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, সো হাই লেভেল কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে কি বুঝাইতেছি, হাই লেভেল বলতে বুঝাইতেছি এরকম যে আপনার ওয়েবসাইটটার কন্টেন্টের ক্যাটাগরি বা সেগমেন্টসগুলো যেন স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, যে মানে আপনাকে তার জন্য কি করতে হবে, অনেকগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হবে যে আমার রিলেভেন্ট যারা কম্পিটিটর আছে, যদি আপনি মনে করেন তারা আমার কম্পিটিটর, বা আপনি ইনফ্লুয়েন্সারও ধরতে পারেন যে তাদেরকে আমার ভাল লাগে। সো সেইটার উপর বেস করে আপনার ওদের কাছে কি নাই, ওদের কাছে কি নাই বা ওদের কাছে কি আছে, সো ওদের কাছে যেটা নাই প্লাস আছে, ওই দুইটা জিনিসকেই যদি আপনি সুন্দর মতো দিতে পারেন, অথবা আপনি স্পেসিফিক কোনো একটা প্রিমিয়াম সেগমেন্টকে, যেটাকে বলা হচ্ছে এখানে হাই লেভেল কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো এরকম হইতে পারে অনেক ওয়েবসাইটে যেখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস তারা মিসিং করে গেছে, তো আপনি ওই বেস চিন্তা করেও আপনার ওয়েবসাইটটাকে কিন্তু গ্রো করতে পারেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি, ক্রিয়েট এ হাই লেভেল কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এরপর হচ্ছে ফাইন কন্টেন্ট টপিক আইডিয়াস। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনাকে যখন ওয়েবসাইট আপনি ক্রিয়েট করার আগেই আপনার মাথায় অটোমেটিকলি অনেক কন্টেন্ট থাকবে, কিন্তু মাথায় রাখলে হবে না, ওই কন্টেন্টগুলোকে নোট ডাউন করতে হবে, পয়েন্ট আউট করতে হবে। কারণ মনে থাকে না আমাদের মেমোরি, নর্মাল, এটা খুবই নর্মাল ব্যাপার, মনে থাকে না, থাকবেও না, এটাই সিস্টেম। সো এই কারণে লিখে রাখতে হবে, যেটা আমার দরকার ইম্পর্টেন্ট যেটা সেটা আমার আর কি লিখে রাখতে হবে। তো ফাইন্ড কন্টেন্ট টপিক আইডিয়াস, সো ফাইন্ড কন্টেন্ট টপিক আইডিয়াস বলতে যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে চাচ্ছি, এখন ডিজিটাল মার্কেটিং বলতে কি কি আছে, ডিজিটাল মার্কেটিং অনেক আছে। সো ডিজিটাল মার্কেটিং চ্যানেল আছে, রাইট, ডিজিটাল মার্কেটিং চ্যানেলের প্রত্যেকটা চ্যানেল নিয়ে আমি ইনফরমেশন দিতে পারি, সেটা আছে। এরপর আবার এসইও আছে, প্রত্যেকটা চ্যানেল বলতে কিন্তু অনেক চ্যানেল, আমি কিন্তু ওগুলোর নাম বললে শেষ হবে না, এই কারণে বলতেছি, এসইও, এসিএম, এসএমএম, হ্যাঁ, এরপর হচ্ছে এসিএম, ইমেল মার্কেটিং, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অটোমেশন, এরপর হচ্ছে আপনার ডিসপ্লে মার্কেটিং, এরপর মোবাইল মার্কেটিং, ঠিক আছে, মোবাইল অ্যাডভার্টাইজিং। সো দেয়ার আর লটস অফ সেগমেন্ট, এআই অটোমেশন, চ্যাটবট। তো এরকম চ্যানেলের কথা বললে এটা শেষ হবে না, তো আপনার দরকার নেই সব কিছু কভার করা। সো আপনি যতটুকু চাচ্ছেন ওইটার বেস করে আপনার টপিকগুলো আইডিয়া করা। এসইও হইলে এসইওর মধ্যে তো কত আপনারা তো দেখতেছেন, যাচ্ছেন রিসার্চ, অডিট, হ্যাঁ, এরপর অন পেজ, অফ পেজ, লোকাল। অফ পেজের মধ্যে আছে এরকম 10, 20টা, 50টার মতো সেগমেন্ট, যেগুলা যদি আরও ইন ডেপথে যেতে, সো এই যে এই টপিকগুলা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করলে যেটা আপনি মনে করেন যে আপনি যতটুকু এটাকে দিতে চাচ্ছেন বা রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, ওইটার একটা স্ট্র্যাটেজি বা সেগমেন্টসগুলোকে হাইলাইট করে নোট ডাউন করে রাখা, সো দ্যাট পরবর্তীতে আপনি
রিসার্চটা যেন না করা লাগে, আপনি ইমপ্লিমেন্টেশনে যাইতে পারেন। যদিও আমি যা বলতেছি বলতে খুবই ইজি, কিন্তু এইটা কিন্তু কখনোই কিন্তু মানে এই 5 দিন 10 দিনের কাজ না। এটা কিন্তু যখন ওয়েন ইউ ট্রাই টু ক্রিয়েট এ স্ট্র্যাটেজি অর প্ল্যান, ইট নিডস অ্যাট লিস্ট 1 মান্থ, অ্যাট লিস্ট, যদি আপনি প্রপার ওয়েতে করতে চান। এবং এই টাইমটা কিন্তু এরকম না 1 ঘন্টা করে, মানে এটা অনেক টাইম। এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো হচ্ছে মানে এক্সট্রিম লেভেলের কষ্টের কাজ। তবে যে যেরকম কষ্ট এখান থেকে আউটকামটাও সেরকম, কিন্তু এখান থেকে আউটকাম বের করার জন্য ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 1 ইয়ার। মানে আমি যদি স্ট্যান্ডার্ড আর কি একটু বলতে চাই, সেই ক্ষেত্রে আর কি বলা, এই সেই অনেক সময় 10 মাসের মধ্যে চলে আসে, 8 মাসের মধ্যেও রেজাল্ট আসে। কিন্তু আমি বলতেছি যে অনেক সোজা, কিন্তু এগুলার মানে আউটকামটা বের করা সো টাফ। ওকে, এরপরে আসেন হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট মার্কেটিং প্ল্যান। সো মার্কেটিং প্ল্যান বলতে বোঝাচ্ছি এরকম যে আপনি যে কন্টেন্টগুলো লিখবেন, সো কোন কন্টেন্টগুলা কোন কোন চ্যানেলে প্রমোট করবেন, এবং সপ্তাহে কয়টা করে প্রমোট করবেন, 6 মাস পর ওই কন্টেন্টগুলোকে আবার প্রমোট করবেন। এই যে সেগমেন্টসগুলো, এই যে আপনারা যে নীল প্যাটেল বলেন, সার্চ ইঞ্জিন জার্নাল বলেন, সার্চ ইঞ্জিন ল্যান্ড বলেন, এরপর হচ্ছে এইচ র্যাপ বলেন, সেমরাশ বলেন, এই যে বড় বড় জায়ান্ট, সো ডোন্ট মানে ডু ইউ থিঙ্ক যে লাইক তারা মন চাইছে আজকে এরপর একটা কন্টেন্ট প্রমোট করতেছে, বা মন চাইছে আজকে একটা কন্টেন্ট পাবলিশ করতেছে? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। দেয়ার ডিড অ্যাটলিস্ট ফর 6 মান্থ, হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝাচ্ছে এরকম যে 6 মাসের জন্য তারা প্ল্যান করে রাখছে, ওই 6 মাসের ফ্রেম ধরে তারা কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো করতেছে। ব্যাপারটা এরকম না আমাদের মতো মন চাইতেছে আজকে করতেছে, এরকম করে কিন্তু তারা কিন্তু এই যেরকম মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু কামাইতেছে না। সো ওইটার জন্য প্রপার একটা স্ট্র্যাটেজি থাকে। তো এই যে মার্কেটিং প্ল্যান, এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার কন্টেন্ট মানে রাইটিংয়ের প্ল্যান করছেন আপনি, হ্যাঁ, বা কন্টেন্ট মেকিংয়ের প্ল্যান করছেন, অলসো ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট আপনার এই কন্টেন্টটাকে মার্কেটিং করার জন্য। ঠিক আছে? সো এইখানে হচ্ছে এই সেগমেন্টটা বোঝানো হচ্ছে। ওকে, এরপরে আসেন হচ্ছে ক্রিয়েট দ্য কন্টেন্ট। আচ্ছা, তো কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনাকে কি করতে হবে? আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কন্টেন্টগুলো কী টাইপ কন্টেন্ট আপনি লিখবেন। সো এখানে কিছু কন্টেন্ট আমি এখানে দিয়ে দিছি, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পিলার পেজেস, এরপর হচ্ছে এভারগ্রিন আর্টিকেলস, এরপর হচ্ছে লিঙ্কেবল এসেটস। সো পিলার পেজেস বলতে কি বোঝায়, চলেন এক্সাম্পল দিয়ে বুঝাই। প্রবলেম ইজ আমার এগুলা করার মতো টাইম হচ্ছে না। আই ডোন্ট নো কবে আমি করতে পারবো। না করেই তো মোটামুটি ভালো আসে, কিন্তু কথাটা হচ্ছে ওই প্রপার ওয়েতে না করলে আসলে আসবে না ভালো রেজাল্ট, কখনোই জীবনে আসবে না, মানে এক্সট্রিম ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, সো যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম সেটা কোনটা ছিল, সেটা হচ্ছে কই যেন, এই যেটা, হ্যাঁ, ক্রিয়েট দ্য কন্টেন্ট, যেখানে পিলার পেজেসের কথা আমি বলতেছি। পিলার পেজ, সো হোয়াট ইজ পিলার পেজ? সো মানে কন্টেন্ট ক্রিয়েট করার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কি কি কন্টেন্ট ক্রিয়েট করবো, আমার কন্টেন্টের ডায়াগ্রামগুলো কী হবে, এই কন্টেন্টের থ্রুতে আরেকটা কন্টেন্ট কী হবে, দিস ইজ কল কন্টেন্ট প্ল্যানিং। আর কিছুক্ষণ আগে ছিল কন্টেন্ট মার্কেটিং প্ল্যানিং, ঠিক আছে? যদিও এটা মনে হয় এটা পরে হলে বেটার, আই থিঙ্ক মানে রিলেভেন্ট হয় ব্যাপারটা আরেকটু। সো আমি পরে দিয়ে দিলাম। ওকে, আরে আই থিঙ্ক এই জায়গায় হবে। ওকে, সো এগুলো হচ্ছে নিজে টাইম ওয়েস্ট, মানে টাইম ওয়েস্ট বলতেছি কেন, টাইম ইনভেস্ট করে ক্রিয়েট করা, সো দ্যাট আপনারা যেন সুন্দর মতো ব্যাপারটা বুঝতে পারেন। কোনো এক জায়গার থেকে এরকম টান দিয়ে কপি করে আইনা আপনাদেরকে বুঝাই দিচ্ছি না, দ্যাটস ওয়াই জিনিসগুলো হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, পিলার পেজেস বলতে কি বোঝায়? সো এইটা একটা পিলার পেজ, এই যে এটা হচ্ছে একটা পিলার পেজ, যদিও একটা কন্টেন্ট বা একটা পোস্ট বা একটা আর্টিকেল, কিন্তু এটাকে আমি একটা পিলার পেজ হিসাবে বলতে পারি। কেন বলতে পারি? সো পিলার পেজ বলতে কি বোঝায়? সো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল বাংলা ফর বিগিনার্স, বা এসইও টিউটোরিয়াল বাংলা ফর বিগিনার্স, এই যে একটা আর্টিকেল দেয়া, এই আর্টিকেলটা থেকে আমি চাইলে 50টা 20টা 30টা লিঙ্ক নিতে পারবো। মানে এইটা সর্ট অফ আমার হচ্ছে বেসমেন্ট, এই বেসমেন্টের উপর আমি চাইলে 10 তলা 20 তলা 30 তলা বাড়ি বানাইতে পারবো। কিভাবে? তার হচ্ছে এখানে আমি কি দিছি, এসইও বাংলা টিউটোরিয়াল ফর নিউবিজ, লাইক
এসইও কি, কেন এসইও ইম্পর্ট্যান্ট, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, টাইপ অফ এসইও, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, মানে প্রত্যেকটা সেগমেন্টকে ধরে ধরে ছোট ছোট করে ইনফরমেশন দেয়া। এটাকে কিন্তু অনেক অনেক বড় করে ডেসক্রাইব করা পসিবল, কিন্তু এই আর্টিকেলটা লেখার পিছনের উদ্দেশ্যটা কি? এই আর্টিকেলটা হবে একটা পিলার আর্টিকেল, যেই আর্টিকেলটাতে যারা আসবে, লাইক এসইও টিউটোরিয়াল বাংলা, এটা কারা পড়তে আসবে? যারা এসইও টিউটোরিয়াল খুঁজতেছে বা এসইও সম্পর্কে জানতে চাইতেছে, তারা কিন্তু জানে না ব্যাপারটা কি। তো ওয়েন দে কাম এই পেজের মধ্যে, এরপর কি হবে, তারা হোয়াট ইজ এসইও দেখবে। সো হোয়াট ইজ এসইওর পর এখানে বলা, এসইও অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি একটি মাধ্যম যার দ্বারা সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় কোনো ওয়েবসাইট দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে, আই মিন র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। এই যে এখানে যে বলা, এখানে কয় লাইন দেয়া? এখানে 2-3 লাইন দেয়া। তো হোয়াট ইজ এসইওকে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু 300-400-500 ওয়ার্ডের কিন্তু আপনি একটা আর্টিকেল লিখতে পারবেন। তো আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটে হোয়াট ইজ এসইও নিয়ে আরো ব্রড একটা আর্টিকেল দেওয়া আছে, নো প্রবলেম, সেই আর্টিকেলটাকে এখানে লিঙ্ক করে দিলেন। কয়টা হলো? একটা। আবার এসইও কেন ইম্পর্টেন্ট বা কেন আমরা এসইওটা ইউজ করি, এটা নিয়েও আপনি একটা আর্টিকেল লিখতে পারবেন। এই গেল 2টা। এরপর সার্চ ইঞ্জিন কি, এইটা নিয়েও আপনি বিশাল ইনফরমেশন দিতে পারবেন। এই গেল 3টা। এই যে 4টা, এই যে 5টা, 6টা, এরপর এই যে 7, 8, 9, 10, 11, 12, এরপর হচ্ছে 13, 13-র পর তো এইগুলো তো আরো আছে, হ্যাঁ, এখানে ধরলাম আমি, এখানে কিছু ধরলাম না, 14, 15, 16, 17, অলমোস্ট 17টা আর্টিকেল এই একটা কন্টেন্টের থ্রুতে আপনি লিখে ফেলতে পারবেন, কোনো চিন্তাও করা লাগবে না। মানে লিখে ফেলতে পারবেন মানে আপনি কন্টেন্ট রাইটারকে দিয়ে লিখাইতে পারবেন যদি টাকা খরচ করেন আর কি। মানে ব্যাপারটা বুঝাইতেছি এরকম, আপনাকে চিন্তা করতে হইতেছে না আল্লাহ আমি নেক্সট আর্টিকেলটা কি লিখবো। একটা আর্টিকেলের থ্রুতে ইউ হ্যাভ আইডিয়া যে আমি 17টা আর্টিকেল লিখতে পারবো, কারণ এই 17টা আর্টিকেলই অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা এসইও শিখতে চাইবে তারা হোয়াট ইজ এসইওর আরো ইন ডিটেলস জানতে চাইবে, এসইওর টাইপস জানতে চাইবে, সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে চাইবে, অন পেজ, অফ পেজ, লোকাল এসইও এখানে বাদ দিছি আমি, ইন্ডেক্স কিভাবে করে সেটার ইন ডিটেলস জানতে চাইবে। আপনার যদি ভিডিও থাকে, মানে ইউটিউব প্ল্যাটফর্মও থাকে, আপনি ওইখানে ডেসক্রাইব করে সুন্দর মতো একটা ভিডিওতে আপনি ওই ভিডিওটাকে এমবেড করে দিতে পারেন, সো দ্যাট এই যে ভিডিওটা এমবেড করে দেওয়া, লাইক এই যে এখানে যে ভিডিওটা এমবেড করে দেওয়া, সো যাদের এই কন্টেন্ট পড়তে ভালো না লাগে তারা যেন এই ভিডিওটাও দেখতে পারে। ইভেন আপনার এই যে এই ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টেরও ভিডিওটা দেখতে পারে। সো 2টা সেগমেন্টে আপনি মানুষকে হুক করতে পারতেছেন, একটা হচ্ছে ভিডিও থ্রুতেও, একটা হচ্ছে কন্টেন্টের থ্রুতে, এখন যে যেটা দেখে। তো দিস ইজ কল পিলার কন্টেন্ট, যেটার থ্রুতে আপনার সেভারেল শাখা প্রশাখা আর কি বাইর হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইরকম ট্রাই করতে হবে আমার ওয়েবসাইটে পিলার কন্টেন্ট যেন থাকে, সো দ্যাট আমি কিন্তু মানে আমার যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে এমন না কিন্তু আমার সবগুলা কন্টেন্টকে র্যাঙ্ক করাবো, তাহলে জীবনেও কিন্তু মানে হবে না এটা, সবগুলো কন্টেন্টকে র্যাঙ্ক করা এটা হবে না, এটাই নিয়ম। তাহলে কি করতে হবে, এরকম পিলার আমার মেইন বেসমেন্ট কন্টেন্টটাকে র্যাঙ্ক করাতে হবে। সো আমি যদি এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাই, আমি মানে অটোমেটিকলি এখানে 17টা যদি লিঙ্ক করা থাকে আরও আদার্স কন্টেন্টে, তার মধ্যে 5টা থেকে 6টা কন্টেন্টে আমি অন্যান্য পেজে মানুষ যাইতে বাধ্য। যাদের এটা দরকার তাদের এই সবগুলা সেগমেন্টই দরকার। সো সে কি করে রাখবে, এটাকে বুকমার্ক করে রাখবে। যখন তাদের ইন ডিটেল জানতে ইচ্ছা করবে সেইখানে এসে এরকম ক্লিক করবে, যেটা আমি করছি আগে। আই ডোন্ট নো, আপনাদের তো ইন্টারেস্টই নেই, আপনারা করতে করবেন এটা, 2-3 জন এক বা 2-1 জনের আছে। তো দিস ইজ কল পিলার কন্টেন্ট, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এভারগ্রিন আর্টিকেল। সো এভারগ্রিন আর্টিকেল ইজ লাইক হোয়াট ইজ এসইও, এটা সারা জীবন এসইও কি উঠেই থাকবে। দিস ইজ কল এভারগ্রিন আর্টিকেল। ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ অনলাইন মার্কেটিং, হোয়াট ইজ মানে হাউ টু লার্ন না, ওয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট, এইগুলা কি এভারগ্রিন, এগুলা থাকবেই, স্টার্টিং থেকে এগুলো থাকবেই, কারণ এগুলো মানুষ জানতেই চাইবে। দ্যাট ইজ কল এভারগ্রিন আর্টিকেল, মানে সবসময়ের জন্য যেটা জীবিত, ব্যাপারটা এরকম বুঝাইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্কেবল অ্যাসেটস। সো এই পিলার কন্টেন্ট ইকুয়াল টু লিঙ্কেবল অ্যাসেটস আপনি বলতে পারেন, অথবা এরকম হইতে পারে আপনি এই বিভিন্ন কন্টেন্টের থ্রুতে আপনার লিঙ্কগুলোকে আপনি কোনো একটা রিডিরেক্ট করে কোনো একটা পিডিএফ বা আদার্স সেগমেন্টসগুলোকে মানুষকে প্রমোট করাইতে পারেন বা মানুষকে দিতে পারেন ফ্রিতে। ইটস কল লিঙ্কেবল অ্যাসেট, সো দ্যাট পিপল ক্যান ক্লিক, আর ওইটা ক্লিক করলে হয়তো বা ওইটার থ্রুতে আপনি ওই যে লিড জেনারেট করতে পারেন।
ওই ইনফরমেশনগুলোকে ফাইন্ড আউট মানে লাইক কোনো কিছু আপনি ফ্রিতে দিলেন, ওটার থ্রুতে সেও আপনাকে কিছু দিল, লাইক ট্রেডিং, যেটা আমরা ইমেল মার্কেটিংয়ের সেগমেন্টে বুঝছিলাম, রাইট? সো এই জিনিসগুলোও এখানে আপনারা করতে পারেন। ওকে, লিঙ্কেবল অ্যাসেটস। সো এই হচ্ছে ক্রিয়েট দ্য কন্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে অপটিমাইজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন, মানে আপনি যে কন্টেন্টগুলো যে লিখবেন এই কন্টেন্টগুলো কি অপটিমাইজ হচ্ছে কিনা। অপটিমাইজ বলতে কি? অপটিমাইজ বলতে ধরেন আপনার এই এই এটা কি আছে, সো এটা হচ্ছে H1, সো আমার একটা H1 দরকার। ওকে গ্রেট, H1 আমি পাইলাম। এরপর হচ্ছে মোবাইলে একটা প্যারা হইতেছে, ক্লিক হয় না, এটা আবার যায় আবার। সো আমার H1 গেল। আপনারা এখন অন পেজে যান নাই, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো বুঝবেন না, বাট আমি আর কি জাস্ট এক্সাম্পলে বলতেছি। আবার আমি এখানে দেখলাম হয়তো বা এটা থাকবে H2, এই যে আমার H2। সো এই যে একটা কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য আমার হেডিং 1, হেডিং 2 এগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট। হেডিং 3 থেকে 4, 5, 6 পর্যন্ত এগুলা হইতেছে লেস ইম্পর্টেন্ট। তো এই দুইটা কন্টেন্টে যেন আমার প্রায়োরিটাইজ কিওয়ার্ডগুলো যেন ইমপ্লিমেন্ট হয়। এরপর হচ্ছে আমার এই যে এইখানে যে আমি যে অ্যান্সারগুলো দিচ্ছি, সো আমার এই প্যারাগ্রাফগুলোতেও যেন আমার কিওয়ার্ডটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, নট লাইক যে জোর করে আমি ইউজ করতেছি, ব্যাপারটা এরকম যেন না হয়, ইউজার ফ্রেন্ডলি যেন হয়। হুম। এরপরে হচ্ছে যে এই যে 1-2 লাইন পরের যে একটু ফ্রেশনেসের যে ব্যাপারটা, রিডেবিলিটির ব্যাপারটা, পড়তে যেন মানুষের ভালো লাগে, এই ব্যাপারগুলো। এরপর ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে। এরপরে যে ইমেজ আছে, এই ইমেজটাকে অপটিমাইজ করা। এই যে ইমেজটাকে আমি ক্লিক করলাম, এই ইমেজের কিন্তু নামও থাকবে এখানে অল্টার হিসাবে, এই যে দাঁড়ান। সো এই যে দেখেন টাইটেল, না, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এটা টাইটেল না, এটা হচ্ছে ইমেজের নাম, ইমেজের অল্টার টেক্সট যেটা বলে। সো এই ইমেজের নামটা আছে কিনা, ইমেজটা অপটিমাইজ আছে কিনা, দিস ইজ অলসো আন্ডার আপনার এই অন পেজের মধ্যে বা আমার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজের মধ্যে থাকতেছে। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাকে কি করতে হবে, আমার কন্টেন্ট বেস অপটিমাইজ করতে হবে। ওকে, যেটা আমরা নেক্সট দিন জানবো অন পেজ এসইওতে। ওকে, আচ্ছা। সো এই গেল হচ্ছে আমার কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন, অপটিমাইজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন। ওকে, এরপর হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট মার্কেটিং প্ল্যান, এটা তো অলরেডি আমি বললাম। আর এরপর হচ্ছে প্রমোট ইয়োর কন্টেন্ট। সো আপনার কন্টেন্টটাকে যে বিভিন্ন সোশ্যাল চ্যানেলে যে প্রমোট করবেন বা মার্কেটিং করবেন, এটার একটা লিস্ট আউট করা বা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান ক্রিয়েট করা। আফটার দ্যাট ওই পোস্ট বা ওই আর্টিকেল বলেন বা হোয়াট এভার ওই থিংসগুলোকে বলেন, ওইগুলাকে আপনার কি করতে হবে, প্রমোট করতে হবে। হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্ম বেস যখন আপনি অ্যাক্টিভিটিসগুলো করবেন, সেগুলো যেন কাজ হচ্ছে কিনা ঠিক মতো, এই ব্যাপারগুলো আপনাকে কি করতে হবে, দেখতে হবে। ওকে, সো এরকম করে আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিটাকে গ্রো করতে হবে এবং বিল্ড করতে হবে। আর এখানে হচ্ছে আমার কন্টেন্ট অপটিমাইজেশন চেকলিস্ট। সো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওই অন পেজের সেগমেন্টসগুলোকে এখানে আর কি সহজ ভাষায় রিপ্রেজেন্ট করা, কোনো টেকনিক্যালি এই জিনিসগুলো এখানে শো করা না, যেন আপনারা ব্যাপারটাকে বুঝতে পারেন, রিলেট করতে পারেন। কারণ আমরা যখন অন পেজে চলে যাব তখন কিন্তু জেনারেল মানুষ কিন্তু এটা বুঝবে না। যারা ডেভেলপার তারা বুঝবে হয়তো, কারণ তারা H1 H2 এগুলোর ব্যবহার তারা করছে ওয়েবসাইট ডিজাইনের সম্পর্কে, অল্টারের ব্যবহার করছেন, রাইট? সো এই ব্যাপারগুলো তারা কিন্তু করছে, পারমালিঙ্ক বা স্লাগের কাজ করছে, লিঙ্ক করাইছে, হ্যাঁ, বা এই নো ফলোর ক্ষেত্রে তারা কীরকম করছে বা ডু ফলোর ক্ষেত্রে এই জিনিসগুলো তারা অ্যাক্টিভিটিসগুলো করছে দেখে জানে, কিন্তু ওইটা সবাই কিন্তু জানবে না। সো ওই জিনিসগুলো আমি এইখানে দেই নেই। তো এইখানে আমি দিছি হচ্ছে সহজ ভাষায় ওই অন পেজেরটাই এখানে একটু আর কি ওভারভিউ দিয়ে দিয়েছি, যেন নেক্সট দিন আপনারা ব্যাপারগুলো একটু রিলেট করতে পারেন। আচ্ছা, এই জিনিসটা শুরু করার আগে আমরা একটু এই যে এখানে এই ইয়েটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে 7 পপুলার কন্টেন্ট টাইপস অ্যান্ড হাউ টু ইউজ দেম। মানে কন্টেন্টের টাইপসগুলো কীরকম হতে পারে, ওই যে বললাম কিছুক্ষণ আগে আপনাদের, আর্টিকেল কন্টেন্ট এটা একটা টাইপ, ভিডিও কন্টেন্ট এটা একটা টাইপ, কন্টেন্টই কিন্তু দুটোই কিন্তু কন্টেন্ট, জাস্ট টাইপটা ডিফারেন্ট, কীরকমভাবে ইউজার সেটাকে কি করবে, দেখবে বা পড়বে, বা ইউজার নিবে কিভাবে আর কি, ওই ব্যাপারটা আর কি অ্যাডপ্ট করবে কিভাবে। সো 7 পপুলার কন্টেন্ট টাইপস
অ্যান্ড হাউ টু ইউজ দেম। সো এক নাম্বার হচ্ছে ব্লগস। সো এতক্ষণ আমরা ব্লগস নিয়ে কথা বলতেছিলাম। সো এই যে দেখেন এইখানে এই যে আপনাদেরকে যে বলছি, আপনারা এই যে দেখেন ব্লগিং বেস্ট প্র্যাকটিসেস। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ সেলফ হোস্টেড ব্লগ, আপনার যদি নিজের কোনো হোস্টিং না থাকে নিজের, ইউ ক্যান ইউজ সার্ভিসেস সাচ এস ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এখানে তাহলে হোস্টিং না থাকলে ওয়ার্ডপ্রেসে কেমনে কাজ করবে? ওয়ার্ডপ্রেস.com। ওয়ার্ডপ্রেস.com এটা একটা ফ্রি জায়গা, অবশ্যই লিমিটেশন আছে, এরপর আপনার কাছ থেকে চার্জ করবে। তো ওই ফ্রি জায়গা থেকে আপনি সুন্দর মতো একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস.com দিয়ে। এরপর ট্রামলার আছে, আপনাদেরকে ট্রামলারের কথা আমি বলছি, ফ্রি থিম আছে অনেক, সুন্দর মতো আপনারা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। অ্যাজ লাইক অবশ্য আপনাদের বইলে আসলে লাভ নাই, বলে মানে কাকে বললে লাভ হয়? যার কাছ থেকে কোনো কিছু বললে, এখন আমি মনে করেন সারা দিন মানে 24/7 7 দিন 24 ঘন্টা করে আমি কি করলাম, আমি হচ্ছে আপনার 7 দিন 24 ঘন্টা আমি দেয়াল ঠেলতেছি, আর আমি মানুষকে বুঝে দিছি আমি কাজ করে ফাটাই ফেলাইতেছি, একদম দেয়াল ঠেলে একদম কাজ করে ফাটাই ফেলতেছি। তো দেয়াল কি মনে হয় মানে নড়বে? ডু ইউ থিঙ্ক এটা এটা হবে? তবে আপনাদের হইতেছে এরকম আর কি, আমি বলার দরকার, আপনাদের ইন্সপায়ার করার দরকার, কইরা ফাটাই ফেলতেছি, আপনারা বলতেছেন মানে আমি তো নড়বো না। জিনিসটা হচ্ছে এরকম। ওই জন্য ট্রাম্বলার, একটু ট্রাম্বলার, এই যে। সো আমার তো ওয়েবসাইট আছে, আমার তো মানে ডোমেনের তো অভাব নাই, আমার হোস্টিং আনলিমিটেড হোস্টিং, তাহলে আমি কেন এগুলো বানাইছি? ঠিক আছে, এগুলা এগুলো হইতেছে কি সেলফ ইন্টারেস্টেডের একটা ব্যাপার থাকে, জোর করে এগুলো সম্ভব না। এগুলো সব স্কিল, হ্যাঁ, এগুলো জোর করে গুতায় মানুষে এখান থেকে আউটকাম বাই করা জীবনে পসিবল না। ঠিক আছে, সো এই যে ট্রামলার দিয়ে জাস্ট এই যে এরকম ট্রামলার দিয়ে সুন্দর মতো এরকম একটা ওয়েবসাইট বানায় ফেলা পসিবল। আমার দরকার নাই, আর আমার কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে হবে, তো আমার কন্টেন্টটাকেই দেখে আমি র্যাঙ্ক করতে পারি কিনা। আর মিডিয়ামে তো আছেই, মিডিয়ামেরটা তো মানে নাই দেখাইলাম। ঠিক আছে, সো কই যেন ছিলাম আমরা? এই যে এটাতে ছিলাম, এই যে তো মিডিয়ামও সেম, ব্লগার বা ব্লগ স্পট যেটা ব্লগিং, হাউএভার এ রেগুলার কমিটমেন্ট and you have to be prepared to post every couple of days. You should always include a call to action in each post and link blogs to each other and to other content to help readers discover more about you, মানে একটার সাথে আরেকটা সামঞ্জস্যতা রেখে ডিজিটাল মার্কেটিং। So how to learn digital marketing or how to become a digital marketer? So when I write on this, আমার তখন ওই আর্টিকেলের মধ্যে আমার এসইও থাকবে, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন থাকবে। আমি যদি এইগুলোর সম্পর্কে মানুষকে আরও জানাতে চাই, ওই সেগমেন্টগুলোর সাথে আমি আরও লিঙ্ক করাতে পারি, সো দ্যাট মানুষ একটার সাথে আরেকটাতে যাবে, আরেকটার সাথে আরেকটাতে যাবে, এরপরে আপনারা জানতে পারবে যে ওয়াও, সো আপনি তাহলে জানেন। ঠিক আছে, ব্যাপারটা এইটা। সো ব্লগ বা ব্লগিং, এইটার থ্রুতে আপনি আপনার কন্টেন্টকে প্রমোট করতে পারেন। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। এরপরেরটা আছে হচ্ছে লিস্টিক্যালস। সো লিস্টিক্যালস বলতে কি বোঝায়? লিস্টিক্যাল বলতে বোঝায় হচ্ছে অনেকের আছে আর্টিকেল লিখতে ভালো লাগে না, বা আর্টিকেল কন্টেন্ট এগুলো লিখতে ভালো লাগে না, অনেক প্যারা, অনেক ঝামেলা, এত 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 ঝামেলা। সমস্যা নাই, আপনি চাইলে লিস্ট টাইপ করেও কন্টেন্ট লিখতে পারেন। সো লিস্ট টাইপ কন্টেন্ট কীরকম বোঝায়? সো লিস্ট টাইপ কন্টেন্ট ইজ লাইক, আচ্ছা এটা না, এই যে এখানে দেখাই কই, এই যে এখানে টপ লিস্ট। সো টপ লিস্ট 15 মোস্ট ভিজিটেড ওয়েবসাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে লিস্ট অফ ফ্রি ডিজিটাল মার্কেটিং এসইও কোর্সেস, 50 সাকসেসফুল ব্র্যান্ডস অন ইনস্টাগ্রাম, মোস্ট 20 ভিজিটেড ওয়েবসাইট লিস্ট ইন বাংলাদেশ, টপ বেস্ট 6 সার্চ ইঞ্জিনস ইন দ্য ওয়ার্ল্ড। এগুলাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি প্রায়োরিটাইজ ফর পিপল। গুগলে যে আপনি সার্চ দেন বেস্ট বেস্ট 10, বা সরি বেস্ট না বলি টপ 10 ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। আপনি যখন কলেজ শেষ করছেন, ইউনিভার্সিটিতে যাবেন, তখন আপনি কি করেন, গুগলে এরকম সার্চ দেন বেস্ট নিউজ পেপার, বেস্ট 5 নিউজ পেপার বা টপ 5 নিউজ পেপার ইন বাংলাদেশ। কেন? তা আইডেন্টিফাই করার জন্য, ওই যারা গুগল ডিসপ্লে অ্যাড দিতে চাইতেছে। সো আমি যখন এরকম গুগলে সার্চ করতেছি, তখন কি হইতেছে, ওই রেজাল্টগুলো কিন্তু আমার
আমার ভিতরেও যাওয়া লাগতেছে না, ওয়েবসাইটের ভিতরেও অনেক সময় যাওয়া লাগতেছে না, ফিচার স্নিপেটে কিন্তু শো করতেছে। দ্যাটস ওয়াই লিস্টিকলস বা লিস্ট টাইপ আর্টিকেলগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ পায়, ক্লিক পড়ে, মানুষ পড়ে। তো আপনার যদি মনে হয় আপনি চাইলে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেও আপনি কি করতে পারবেন, আপনার কন্টেন্টটাকে প্রমোট করতে পারবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো অনেক এরকম শত শত কিওয়ার্ডে র্যাঙ্ক করছে এবং এই কিওয়ার্ডগুলো এরকম টপ লিস্ট টাইপ, বেস্ট টাইপ, এবং অনেক অনেক ট্রাফিক পাচ্ছে। ঠিক আছে, সো এরকম করেও আপনি আপনার কন্টেন্টটাকে চাইলে প্রমোট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ইবুক। সো ইবুক তো হচ্ছে আপনার লাইক একটা বই, অনলাইন বেজ একটা বই। সো আপনি চাইলে আপনার এই ইবুককেও আপনি প্রমোট করতে পারেন, সেটা হইতে পারে আপনি ফ্রিতে দিতে পারেন, আরেকটা হইতে পারে আপনি ইবুক বেচতেও পারেন। সো আপনি যখন মানুষকে এরকম আহ, এই যে দেখবেন আপনারা বিভিন্ন বিভিন্ন লিঙ্কডিনে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে যারা এরকম এই যে মার্কেটিং টার্গেটিং করে, হ্যাঁ, তারা এরকম বই বেচে, হ্যাঁ, ইবুকটাকেই হয়তো বা ম্যানুয়ালি বুক হিসাবে তারা এরকম প্রিন্ট করে বেচে। তো সেই ক্ষেত্রে আপনি ইবুকও বেচতে পারেন। তো আপনার নিজের ব্র্যান্ডটাকে যদি ভালো মতো আইডেন্টিফাই করাইতে পারেন মানুষকে, বা রিপ্রেজেন্ট করতে পারেন ভালো মতো মানুষকে, তখন আপনার এই বই মানুষ কিনবে। তো অতটুকু পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভিটিস করতে হবে, এবং আপনার বইটা যে ভালো সেই জিনিসটাও মানুষকে বুঝাইতে হবে। সো আপনার বইটা থেকে মেইন মেইন পয়েন্ট বেস জিনিসগুলা রিভিল করতে হবে, সো দ্যাট মানুষ আরও বেশি ইন্টারেস্ট হয় আপনার ওই বইটা কিনে ভিতরের আরও ইনফরমেশন নেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনি যদি ওই মানুষকে যদি বুঝাইতে না পারেন যে হাউ ইম্পর্টেন্ট ইয়োর বুক ইজ, সো তাহলে মানুষ কিন্তু কিনবে না। ব্যাপারটা এরকম হবে না আপনি খালি খালি বলবেন যে বই কিনো, বই কিনো, বই কিনো, বই কি কি আছে এই জিনিসগুলো পয়েন্ট আউট করা। তো কেন কেন পয়েন্ট আউট করবেন? সো দ্যাট পিপল ক্যান নো যে কি কি আছে। এখন যার যার ওই জিনিসগুলোর দরকার তারাই তো কিনবে বইটা, আপনার বই কিনা তো সাজায় রাখবে না, রাইট? বই কিনা যদি সাজায় রাখে তাহলে নেক্সট টাইম আর বই আপনি বেচতে পারবেন না। একবার অথর হইতেছেন তার মানে এটা না একটা বই বেচে সারা জীবন যাবেন। আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে বই বাইর করতে হবে, হয়তো বা টাইম ফ্রেমটা 1 বছর, 6 মাস, 2 বছর, 5 বছর হবে, কিন্তু বাইর করতে হবে, তাই না? তো এই এই ব্যাপারগুলো আর কি জিনিসগুলো, আর এগুলা যে একদিন 2 দিনে হবে না, 1 মাস 6 মাসে হবে না, 1 বছর 2 বছরও হবে না। এগুলো মার্কেটিং, ইটস এ লং টার্ম বেস থিংস। স্টিল নাও আম লার্নিং। সো আপনাদেরকে যাইতে হবে, সবাই লার্ন করতেছে, যারা 10 বছর কাজ করছে তারাও লার্ন করতেছে, ডিজিটাল মার্কেটিং হোক যেই মার্কেটিং হোক, রাইট? সো এরকম আর কি কন্টিনিউয়াস প্রসেসে আপনাদের যাইতে হবে। সো এটা ছিল ই বুকস। এরপরে আছে ইনফোগ্রাফিক। সো ইনফোগ্রাফিক অলসো এ কন্টেন্ট, যেটা মানে কি ইনফোগ্রাফিক মানে অনেকে বুঝেন না, আই ডোন্ট নো, না বুঝলেও সমস্যা নাই। ইনফোগ্রাফিকটা মানে আপনার ইমেজের মধ্যে একটা কন্টেন্টকে রিপ্রেজেন্ট করা। কিভাবে চলেন দেখি আমরা। এটা একটা ইমেজ, কিন্তু এই ইমেজের মধ্যে অনেক কন্টেন্ট আছে যেটা দিয়ে আপনি একটা আর্টিকেল সুন্দর মতো লিখে ফেলতে পারতেন। সো এই যে দেখেন এখানে চলে আসছে, এটা এটা দিয়ে দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে রিক্রুটমেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, রিক্রুটমেন্ট ম্যাট্রিক্স আমি দেখতে চাই না, আমি ধরেন এটা কি, এটা দেখি। এই যে 5 স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ নন প্রফিট ইউজ অফ ডেটা। সো এই যে দেখেন এখানে যে কত কিছু, হ্যাঁ কত কিছু না। তো আচ্ছা আমি একটু এখানে নিউ ট্যাব দিয়ে যাই। নিজের লেখা বুক, হ্যাঁ, কই গেল, এই তো। সো দেখেন এটা কি আমি এটা কিন্তু জুমও করতে পারবো, হ্যাঁ, এই যে দেখেন 5 স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ নন প্রফিট ইউজ অফ ডেটা, সিআরএম অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট, মানে কিভাবে আপনার ওই ডেটাটাকে আপনি ইয়ে করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন আর কি আপনার কালেক্ট করার জন্য, বা স্ট্র্যাটেজিটা কীরকম হইতে পারে। তো এটা নিয়ে কিন্তু একটা আর্টিকেল, এটা কিন্তু সর্ট অফ একটা আর্টিকেলই, যে 5টা পয়েন্ট এখানে, রাইট? তো এই 5টা পয়েন্টকে কি একটা মানুষ আর্টিকেল হিসাবে রাখতে পারতো না? অবশ্যই রাখতে পারতো, কিন্তু এটা তো মানুষ সেভ করতে পারতো না, এখানে মানুষের ওই ব্র্যান্ডিংটা হইতো না। ঠিক আছে, সো এই যে এরকম করে যখন আপনি ইমেজের থ্রুতে আপনার কন্টেন্টকে প্রমোট করতেছেন, দ্যাট ইজ কল ইনফোগ্রাফি। ঠিক আছে, এটাও এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্টস। সো এখানে আপনার ওই ওয়েবসাইটের কন্টেন্টও র্যাঙ্ক হচ্ছে, আপনার ইমেজও র্যাঙ্ক হচ্ছে, রাইট? ওকে, এরপর হচ্ছে ভিডিও। সো ভিডিও তো ইটস লাইক ইউটিউব। তো আপনার আপনার যদি কন্টেন্টটা আপনি, কি হলো, আচ্ছা সামহাও মনে হয় নেটটাতে প্রবলেম হয়েছিল। ওকে, সো আপনার যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটাকে চাইলে আপনি ভিডিও আকারে মানুষকে রিপ্রেজেন্ট করতে পারেন, কারণ অনেকের কন্টেন্ট ভাল লাগে না,
ভিডিও দেখতে ভালো লাগে, যেমন বাংলাদেশে এখন ইউটিউব অনেক বেশি পপুলার, ওই কম্পেয়ার টু গুগল যদি আমি বলি, এই আপনার ফেসবুকের পর। তো সেই জায়গায় আপনি চাইলে আপনার ওই কন্টেন্টটাকে আপনি ভিডিও আকারেও মানুষকে দিতে পারবেন। আর এখন তো ইউটিউব, মানে ইউটিউবার হওয়ার জন্য তো অনেক বেশি ক্রেজিং সবার মানুষের, ঠিক আছে? সো এটাতে আপনারা চাইলে ভিডিও কন্টেন্ট হিসেবে মানুষকে দিতে পারেন। এরপর হচ্ছে হাউ টু গাইডস লাইক আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি যে হাউ টু ডু কন্টেন্ট মার্কেটিং। এই যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা চাইলে এইভাবে ব্লগ পোস্ট আকারেও দিতে পারেন, এইভাবে ভিডিও আকারেও দিতে পারেন। হাউ টু মানে কিভাবে করে, এখন আপনি ওইটা দেখাবেন, হয়তো আপনি ওইটাতে এক্সপার্ট, বা আপনি এটা জানেন, বা আপনি এটা পারেন, বা আপনার কাছে এটা খুব ভালো লাগে, আপনি এই জিনিসটা দেখছেন, এরপর মানুষকে শিখাইতেছেন। বিভিন্ন রকম হইতে পারে, নট নেসেসারি যে সবসময় এক্সপার্টই হইতে হবে। কিন্তু যখন আপনি এক্সপার্ট না, বা আপনি ভালো মতো হয়তো জানেন না, তখন আপনাকে ট্রান্সপারেন্ট হইতে হবে, শেয়ার করতে হবে মানুষের সাথে। আমার কাছে এটা করতে খুব ভালো লাগে, আমি এটা ট্রাই করছিলাম, তো এটা এইভাবে এইভাবে করতে হয়। এখন দেখেন আপনাদেরকেও এই জিনিসটা এই কারণে আমি দেখাচ্ছি। আমি মানে জানি না কিছু, কদিন আগে শিখা, আমি ভাব নিতেছি আমি সব জানি, এরকম করলে কিন্তু অডিয়েন্স নেক্সট টাইম আসবে না। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে, যত চাপাবাজি কম করা যায়। চাপাবাজি করতে হবে হচ্ছে সামনে যায়, হ্যাঁ, মানে যখন আপনি এরকম 3-4 বছর, তখন আপনি কইরা পার পাইতে পারবেন। এখন চাপাবাজি করলে কিন্তু ধরা খাওয়া যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ। আর যত ট্রান্সপারেন্ট থাকবেন, তত দেখবেন যে গ্রো করার পসিবিলিটিসটা বাড়বে। আমি যেটা পারি না সেটা পারি না, যতটুকু পারি ততটুকু আমি বলবো, বা আমি হয়তো ট্রাই করব। আচ্ছা, আরেকটা হচ্ছে কেস স্টাডিজ। সো কেস স্টাডিজের থ্রুতেও আপনি চাইলে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। সো কেস স্টাডিজ বলতে কি বোঝাচ্ছে? কেস স্টাডিজ বলতে বোঝাচ্ছে এজ লাইক, ধরেন এক্সাম্পল, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং করেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। তো আপনি একটা বিজনেসকে প্রমোট করছেন লাস্ট 6 মাস। তো এই 6 মাস করার আগে ওই বিজনেসের অনলাইন প্রেফারেন্স খুবই বাজে ছিল। ওর ফেসবুক লাইক হয়তো ছিল 50,000, ওর বিজনেসের সেল ছিল না, ওকে মানুষ চিনতো না। ও এর আগে বাজেট ভালোই খরচ করছে, কিন্তু ওর প্রেফারেন্স ভালো হয় না, টার্গেটিং, ওর গ্রাফিক্স, ওর ক্রিয়েটিভ কন্টেন্ট, ক্যাপশনস, বা প্রমোটিং সেগমেন্টসগুলা, প্ল্যাটফর্মগুলা, ওগুলা অতটা ভালো ছিল না। তো ওয়েন ইউ স্টার্ট টু ওয়ার্ক ফর দেম, তো তখন আপনি কি করলেন, তার এই বিজনেসটাকে 6 মাসের মধ্যে একটা এস্টিমেটেড বাজেটের উপর, অথবা আপনি বাজেটটাকে যদি বাদও দেন, আপনি বাজেটটাকে যদি শো না করাইতেও চান, সমস্যা নাই, আপনি এটা হাইলাইটেড করতে পারেন যে এই 6 মাসে আপনি যে অ্যাক্টিভিটিসগুলো করছেন, এই অ্যাক্টিভিটিস করার ফলে তার ফলোয়ার, তার পেজের পোস্টের ইন্টারাকশন, তার তার পেজটা বা তার বিজনেসটা কতটা মানুষ প্রেফারেন্স পাইছে, হ্যাঁ, ইমপ্রেশন কীরকম ছিল, এরপর হচ্ছে তার সেল কনভার্সন কীরকম ছিল। সো যখন আপনি এই জিনিসটা মানুষকে দেখাবেন যে 6 মাসের মধ্যে একটা বিজনেসকে আপনি এতদূর নিয়ে আসছেন, সো দ্যাট মিনস আপনি অন্যান্য বিজনেসকেও এটাতে নিয়ে যেতে পারবেন, হয়তোবা আপনার একটু টাইম লাগবে। সো এই যে প্রুফের যে ব্যাপারটা, এইটা আপনার নেক্সট কোনো প্রজেক্টকে পেতে সাহায্য করবে। সো আলটিমেট কন্টেন্ট মার্কেটিং করতেছেন তো এই কারণেই, কনভার্সনের জন্যই। তো মানে এইটা একটা প্রসেস, কেস স্টাডিজ, যেটা থ্রুতে আপনি কি করতে পারবেন, এই এরকম করে কনভার্সন করতে পারবেন। সো এই 7টা স্টেপ অনেক ইম্পর্টেন্ট, যে 7টা স্টেপের থ্রুতে আপনি চাইলে আপনার কন্টেন্টকে মার্কেটিং করতে পারবেন টু ইয়োর অডিয়েন্স। আফটার দ্যাট ওইখান থেকে আপনি একটা কনভার্সন জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনাদেরকে এই সেগমেন্টসগুলো পড়তে হবে, জানতে হবে, দেখতে হবে। তো বিফোর স্টার্টিং এইটা আপনাকে কি করতে হবে, এখানে এখানে দেখেন যেটা বলছিলাম যে হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং এ স্টেপ বাই স্টেপ গাইড। এখানে অনেকগুলা সেগমেন্টস আছে, যে সেগমেন্টসগুলো আপনারা দেখবেন। সো আমি একটু একবার করে রিডিং পড়ি, এরপরে আমরা হচ্ছে এই চেক লিস্টটা একটু দেখব। যদিও এই চেক লিস্টে যতটুকু বোঝানো পসিবল, কারণ এটা আমরা প্র্যাকটিক্যাল সেগমেন্ট হচ্ছে অন পেজের মধ্যে দেখব। তো এখানে যতটুকু বোঝানো পসিবল ওটা আমি দেখাবো, আর এটা একটু গো থ্রু করতেছি যে লাইক হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং স্টার্ট করার জন্য আপনাদের যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আমি একটু সেগমেন্টসগুলো নিয়ে বলবো, যেটা হচ্ছে লার্ন কন্টেন্ট রাইটিং উইথ এ স্টেপ ওয়াইজ প্রসিডিউর। সো 1 নম্বর হতে পারে কন্টেন্ট রাইটিং ইনভলভস এ লট অফ রিসার্চ। সো লাইক আপনার অনেক বেশি রিসার্চ করতে হবে, যেটা আমি বলছি তখন, যে যত বেশি পড়ে সে তত সুন্দর করে লিখতে পারে, আর এটা জোর করে লেখানো পসিবল না। তো আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, মানে পড়াশোনা করতে হবে, একটা ওয়ে।
কারণ যত বেশি পড়বেন তখন কোনো জিনিস নিয়ে আইডিয়া করলে ওইটাকে আপনি সুন্দর মতো অপটিমাইজ করতে পারবেন, কারণ আপনি অনেক কিছু পড়ছেন। 3-4টা জায়গা থেকে আপনি একটা সুইটেবল জিনিসকে ওইখানে কিন্তু সেট করাইতে পারবেন, যেহেতু আপনি পড়ছেন। এরপর আপনি একটা মানুষের কাছ থেকে রিভিউ নিতে পারেন বা ফিডব্যাক নিতে পারেন। স্কিলস অফ এ কন্টেন্ট রাইটার, সো লাইক কন্টেন্ট রাইটিং একটা স্কিল, এবং এই স্কিলটাকে গ্রো করতে হলে আপনাকে ডে বাই ডে এটাকে কী করতে হবে, আপনাকে ট্রাই করা যেতে হবে, লিখতে হবে, মানুষকে দেখাইতে হবে, লিখতে হবে, মানুষকে দেখাইতে হবে, লিখতে হবে। এরপর হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু গ্রো করতেছেন। লিখতেছেন, মানুষের ভাল লাগতেছে না বা হইতেছে না ব্যাপারটা, তাহলে তো হবে না জিনিসটা, ঠিক আছে? সো যেহেতু স্কিল বেস, আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে স্টিক টু দ্য পয়েন্ট, তো ট্রাই করতে হবে আমার ওই কন্টেন্ট যখন আমি রাইটিং করব, অত আহামরি অত ব্যাখ্যা এসে না লিখে, মানে পয়েন্ট আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, যেটাকে বলা হয়েছে এখানে স্টিক টু দ্য পয়েন্ট। মানে আমি কি দেখাইতে চাচ্ছি বা আমার অবজেক্টিভটা কি, ওইটার বেজ হচ্ছে আমার, মানে স্টিক থাকা, মানে একটা জায়গায় থাকা, হুম, এদিক ওদিক না ঘোরা, সেটার কথা আর কি এখানে বলা হচ্ছে। দ্য ক্রিয়েটিভ পার্সপেক্টিভ অফ কন্টেন্ট রাইটিং, ডেফিনেটলি মাস্ট, মানে এটা ছাড়া তো সম্ভব নয় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করা বা ক্রিয়েটিভ ওয়েতে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। ক্রিয়েটিভিটি এটা আসবে তখনই যখন আপনি এটা নিয়ে অনেক বেশি ট্রাই করবেন। ক্রিয়েটিভিটি ইটস নট লাইক যে শুধু সিনেমা, গান, ছবি, ড্রামা, এগুলো না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই ক্রিয়েটিভিটি থাকে। ক্রিয়েটিভিটির ব্যাপারটাই হচ্ছে মানুষকে মানে অ্যাট্রাক্ট করা, যে ওয়াও এটা কেমনে হইলো, একটু ডিফারেন্ট ওয়েতে। সো ওইটার কথা আর কি বলা এখানে। এরপর হচ্ছে কন্টেন্ট রাইটার শুড ক্রিয়েট এ কিলার টাইটেল অ্যান্ড ফার্স্ট প্যারাগ্রাফ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে এইটা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনার যখন আপনি যতই ভালো যত বড় আর্টিকেল লিখেন না কেন, ওটার টাইটেলটা আর যদি ফার্স্টের প্যারাগ্রাফটা যদি ক্যাচি বা যদি লাইক শ্রুতিমধুর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সামনে আর যাবে না। ফার্স্টে যদি বোরিং কিছু হয়, তা ওই যে সাথে সাথে যে এখানে সুন্দর মতো একটা কাইটা দিবে, শেষ। ঠিক আছে? সো এই জিনিসটাও ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সো যারা কন্টেন্ট রাইটিং করতে চান, এই পয়েন্টগুলো সামনে দরকার পড়ে লিখে রাখতে হবে, যেন সবসময় দেখেন জিনিসগুলো, তাহলে নোটিসে থাকবে যখন একটা কন্টেন্ট লিখতে যাবে। এই কন্টেন্ট রাইটার শুডেন এক্সাজারেট অ্যান্ড কিপ ইট সিম্পল, মানে খুব কঠিন ভাষা বা কঠিনভাবে রিপ্রেজেন্ট না করে এটাকে যত সহজ করা পসিবল, সেটার কথা আর কি এখানে বলা হচ্ছে। এই ডিটেল প্রুফ রিডিং অফ দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টটা যেন একটু ডিটেইলে হয় বা সুন্দর মতো যেন হয়, সেটার কথা আর কি বলা। অ্যাডিশনাল পয়েন্টস টু রিমেম্বার, আরও কিছু জিনিস আপনারা চাইলে মাথায় রাখতে পারেন, যেটা হচ্ছে হাউ ডাজ এ কন্টেন্ট রাইটার সিলেক্ট এ নিশ, যে আপনি যখন নট নেসেসারি আপনার দুনিয়ার সব টাইপের বা সব টপিকের উপর কন্টেন্ট লিখতে হবে, আপনি কোনো একটা স্পেসিফিক সেগমেন্টের আন্ডারে কন্টেন্ট লিখতে পারেন। মানে হচ্ছে আপনি হয়তো এসইও শিখে, নট নেসেসারি আপনাকে এসইওর প্র্যাকটিক্যাল কাজই করতে হবে, আপনি চাইলে কন্টেন্ট রাইটার হতে পারেন, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা যে কোনো একটা ক্যাটাগরির উপর আপনি কন্টেন্টকে অপটিমাইজ করে লিখতে পারেন। এগুলোর কিন্তু অনেক চাহিদা বা অনেক প্রায়োরিটাইজ, যদি নেটিভ লিখতে পারেন ভালো ইংলিশে। বাংলাতেও এখন প্রায়োরিটাইজ আছে, মানুষ খুঁজে অনেক কন্টেন্ট রাইটার, সেটা বাংলাতেও লিখতে পারেন। আর এই অ্যাডগুলার তো ওই যে উপরের ক্যাপশনের জন্য কিন্তু অনেক দরকার পড়ে। সো যাদের এইগুলোর প্রতি ইন্টারেস্ট আছে তারাও ট্রাই করতে পারেন। হোয়াট আর দ্য টাইপস অফ কন্টেন্ট রাইটিং, সো কন্টেন্ট রাইটিংয়ের টাইমসগুলোর সম্পর্কেও আপনাদেরকে ভালো মতো জানতে হবে। সেটা হইতেছে কন্টেন্ট রাইটিং টিপস ফর বিগিনার, ওরে আল্লাহ, আচ্ছা, এই তো। সো এটা হচ্ছে আপনাদেরকে টিপস দেওয়া হয়েছে যদি কন্টেন্ট রাইটিং লিখতে চান। হেডিং ইজ ইম্পর্ট্যান্ট, ডেফিনেটলি এটা এসইওর জন্য আমার ইম্পর্ট্যান্ট। লাইক আমার কন্টেন্টটা কোনটার উপর ডিপেন্ড করতেছে, ওই 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 প্রেফারেবল কিওয়ার্ডটা আমার মাস্ট বি আমার হেডিংয়ে থাকতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। প্লাস আমার অডিয়েন্সও যেন, মানে অডিয়েন্স যেন পইরা মজা পায় বা পইরা যেন তার ভাল লাগে বা পইরা যেন সে বুঝতে পারে যে সে যেই প্রবলেমটাতে আছে সেই প্রবলেমের সলিউশনটা এই কন্টেন্টেতে আছে, এটা অডিয়েন্সরে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে গুগলরে বুঝতে হবে হইতেছে যে আমার হেডিংয়ের মধ্যে আমার যে মেইন কিওয়ার্ডটাকে আমি অপটিমাইজ করতে চাচ্ছি বা র্যাঙ্ক করতে চাচ্ছি, সেই কিওয়ার্ডটা যেন আমার হেডিংয়ে থাকে। মানে দুজনকেই আমার স্যাটিসফাই করতে হবে, তাহলেই আমার আসলে র্যাঙ্কটা হবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা, ডেলিভার ভ্যালু থ্রু ইয়োর কন্টেন্ট, যেটা আমরা অনেক আগে বলছি, যে আমি যেন মানুষকে ভ্যালু প্রোভাইড করতে পারি। এ কনক্লুশন টু রিমেম্বার, লাইক আমার কন্টেন্টটা যেন এমন হয় যে নেক্সট টাইম সে অন্য কোনো কিছুর জন্য হইলে আমার ওয়েবসাইটে যেন একবার ভিজিট করে। সো দিস অল আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যদি আপনারা কেউ কন্টেন্ট রাইটার হতে চান। ঠিক আছে? সো এই এই হচ্ছে আপনার এই যে হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং, তো এই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন।
না পড়তে মন চাইলে পড়েন না, বাট আমি আমার বলা দরকার ছিল, আমি বললাম। আর এইটা হচ্ছে 7টা পপুলার কন্টেন্ট টাইপ, যে কন্টেন্ট টাইপগুলো এখানে আরও ইন ডিটেলস দেয়া। সো ডেফিনেটলি এটা পড়বেন সবাই, তাহলে আর একটু ইন ডিটেলস বুঝতে পারবেন। আর লাস্ট সেগমেন্টটা হচ্ছে যে কন্টেন্ট অপটিমাইজেশন চেকলিস্ট। সো আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে। সো মাথায় রাখতে হবে হচ্ছে অপটিমাইজ কন্টেন্ট উইথ টার্গেটেড কিওয়ার্ড, যেটা আমরা অন পেজ এসইওতে নেক্সট দিন শিখব। সো লাইক আপনাদের ওই কিওয়ার্ড তো আপনারা নির্বাচন করছেন, এরপর হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটার উপর বেস করে কন্টেন্টটা লিখাইছেন আরেকজনকে দিয়ে। এখন সে ওই কিওয়ার্ডের উপর কন্টেন্টটা সুন্দর মতো লিখছে কিনা বা অপটিমাইজ হয়েছে কিনা সেটা আপনাকে রিভিউ করতে হবে অ্যাজ এ এসি এক্সপার্ট। আপনাকে দেখতে হবে যে ওই কন্টেন্টটা কি আছে, ওই কিওয়ার্ডের উপর অপটিমাইজ আছে কিনা। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে রাইটে কি ক্যাশ ইন্ট্রো। লাইক এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে মানে আপনার ইন্ট্রোটা যেন ভালো হয়, মানে স্টার্টিংটা যেন ভালো হয়। কেন? রিজনেট উইথ দ্য রিডার, বিল্ড ট্রাস্ট, প্রমিস এ সলিউশন টু দ্য ইউজার প্রবলেম। লাইক মানে মানুষের সাথে যেন হুক করতে পারে, মানে ধরে রাখা, হ্যাঁ, সেই ব্যাপারটা স্টার্টিংটা যদি ভালো হয়, দেন হচ্ছে আপনার মানে স্টার্টিংটা যদি ভালো হয় তখন একটা রিডার বা একটা অডিয়েন্সের কাছে মনে হয় যে আমি যে জিনিসটার জন্য আসছিলাম সেটা মনে হয় আমি পাবো। ঠিক আছে, সেই ব্যাপারটা গ্রো হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ইন্ট্রোটা ভালো হওয়া অনেক বেশি জরুরি। ফোকাস অন রিডেবিলিটি, নট লাইক যে আমি খালি এসইও 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 অপটিমাইজ করে ফাটায় ফেলবো কিন্তু আমার পড়তে খুবই বিরক্তিকর, ওই কন্টেন্টটা কেউ পড়তেই পারবে না, এত অপটিমাইজ করছি যে কন্টেন্টটা পড়ার মতো না, এরকম হইলে হবে না। রিডিবিলিটি মানে হচ্ছে যে অডিয়েন্সটা পড়বে তার পড়তে শ্রুতিমধুর যে ব্যাপারটা, পড়তে ভালো লাগার যে ব্যাপারটা, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এবং ইম্পর্টেন্স দিতে হবে। ঠিক আছে, ফোকাস অন রিডেবিলিটি। ওকে, ইউজ শর্ট সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ। সো শর্ট সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ বলতে কি বোঝায়? সো লাইক আমি যদি একটু এক্সাম্পল এটা দিয়ে দেই, এই যে দেখেন, একটা, দুইটা, দুইটা, তিনটা, তিনটা, এখানে কি পারতো না এরকম যে এই জিনিসগুলাকে সব একটা একটা প্যারার মধ্যে রাখতে? অবশ্যই পারতো, কিন্তু কেন এটা রাখে নাই? কারণ হচ্ছে চোখের লাগার একটা ব্যাপার আছে। এই এই 6টা লাইনকে যদি আমি একটা প্যারাগ্রাফের মধ্যে আটকাই আর এই 6টা লাইনকে যদি আমি 3টা প্যারার মধ্যে দেই, দুইটা কিন্তু একরকম হবে না। যখনই একটা প্যারার মধ্যে থাকবে তখনই আমার বিরক্ত লাগবে, আনকনসিয়াসলি আমার পড়তে ইচ্ছা করবে না। আর এখন আমি না পড়তে চাইলেও পড়ে ফেলবো। রাইটিং কন্টেন্ট ইজ এ ড্রিম ওয়ার্ক ফর মেনি পিপল। আমি মানে এমন না যে আমি পড়তেছি জোর করে, আমার অটোমেটিকলি পড়া হয়ে যেতেছে। ব্যাপারটা এটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, যে কই যেন ইউজ শর্ট সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ ট্রাই করতে হবে, 3-4 লাইনের বেশি যেন আমি না যাই, তাহলে আমার কাছে ভালো লাগবে দেখতে। এইটা আপনারা আস্তে আস্তে যত বেশি ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করবেন দেখবেন যে ওয়েবসাইটগুলো অনেক ভালো, অনেক ট্রাফিক আছে, অনেক অপটিমাইজ, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি, ওই ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলো এরকম। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট দ্য বেস্ট পিস অফ কন্টেন্ট অন দ্য টপিক। সাপোজ এখানে হচ্ছে কন্টেন্ট, হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং, আপনি স্টেপ বাই স্টেপ গাইড, আপনি এই টাইটেলটার উপর বেস করে একটা কন্টেন্টকে লিখতে চাচ্ছেন। তো এটা গুগলে সার্চ দেন, সার্চ দেওয়ার পর যেই রেজাল্টগুলো আসে 10টা 12টা ওয়েবসাইট ঘাটেন, দেখেন তারা কি লিখছে, তারা কত ওয়ার্ডের লিখছে, এরপর ওইখানে তারা কি কি মিসিং করছে বা কি কি অ্যাড করছে ওইটাকে একটা কম্প্যাক্ট আকারে বেস্ট একটা জিনিস আপনি দেন, আউটকাম দেন, তাহলে কি হবে? মানুষ আপনার কাছে আসবে। এটার কথাই আর কি এখানে বলা হয়েছে যে আপনার ক্রিয়েট দ্য বেস্ট পিস অফ কন্টেন্ট অন দ্য টপিক, মানে যে টপিক আপনি লিখতে ওই টপিকের মধ্যে যেন আপনার কন্টেন্টটাই বেস্ট হয়। ক্লিয়ার? এরপর অপটিমাইজ পেজ স্পিড, ইম্পর্টেন্ট। লাইক আপনার ওয়েবসাইটটা যেন স্পিড, মানে আই মিন তাড়াতাড়ি লোড হয়, ডেফিনেটলি এটার জন্য অনেক কিছু ম্যাটার করে। চিপ হোস্টিংগুলোতে এরকম হয় না বা অনেক অনেক বাধ্যবাধকতা থাকে। সো এরপরেও ট্রাই করা যতটুকু আমার ওয়েবসাইটটা অপটিমাইজ হয় বা স্পিডটা যেন ভালো হয়, এই ব্যাপারটার দিকে খেয়াল রাখা। স্পেন্ড মানি অন ইমেজ। সো লাইক আমার ওয়েবসাইটে যদি ইমেজ থাকে সেক্ষেত্রে অপশনাল, এটা আমি বলছি, নট নেসেসারি যে আপনাকে ইমেজের জন্য টাকা খরচ করতে হবে। এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে আপনি ইমেজ কিনতে পারবেন $1 করে, বাট আপনাদের জন্য নেসেসারি না, কারণ হচ্ছে আপনাদের এরকম অনেক ফ্রি
4K রেজুলেশন বা এইচডি রেজুলেশনের ছবি বলেন ভিডিও বলেন, এগুলো আমি অলরেডি আপনাদেরকে বলছি, পিক্সেলস, পিক্সাবে, আনস্প্ল্যাশ, রাইট? এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে চাইলে আপনারা এরকম হাই রেজুলেশনের ইমেজ নিতে পারবেন। বাট হাই রেজুলেশনের ইমেজ নিতে যায় আবার ওই 1 মেগাবাইটের ইমেজ আপলোড করেন না, তাহলে ওই যে আর কন্টেনার লোড হওয়া লাগবে না। যত কম সাইজের ইমেজ আমার ওয়েবসাইটে আপলোড করা যায়, প্লাস ইমেজের রেজুলেশনও যেন ভালো থাকে, কারণ আপনারা কেউ সিডিএন এখন ইউজ করতে পারবেন না, এত টাকা নাই আপনাদের কাছে। হ্যাঁ, ক্লাউড হোস্টিং বা ওগুলো ইউজ করা পসিবল, ইভেন আমার কাছেই নাই, মানে আমি যে কাজ করি আমার কাছেই নাই, আর আপনারা তো শিখতেছেন। সো ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে ইমেজের সাইজটা যেন কম হয়, যতটা অপটিমাইজ করা পসিবল হয়। এরপর হচ্ছে ইনক্লুড অরিজিনাল রিসার্চ। সো অরিজিনাল রিসার্চ বলতে কীরকম? ওকে, সো অরিজিনাল রিসার্চ বলতে এরকম, ধরেন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন যে হাউ টু রাইট এ কন্টেন্ট, না মানে হাউ টু স্টার্ট কন্টেন্ট রাইটিং অ্যান্ড অলসো টাইপস অফ প্ল্যাটফর্ম ফর কন্টেন্ট মার্কেটিং দিলেন আর কি, দুইটা আমি জাস্ট এক্সাম্পল বেস যাচ্ছি। তো আপনি এইখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে কিছু কিছু জিনিস আপনি নিলেন, আর আপনি নিজে অনেকগুলো অ্যাড করলেন, প্লাস এইখান থেকেও আপনি কিছু জিনিস নিলেন, প্লাস আপনি নিজেও অ্যাড করলেন। লাস্টলি আপনি যখন এই যে কন্টেন্টটা লিখছেন, ওই কন্টেন্টের নিচে রেফারেন্সে আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক প্লাস এই ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন বা দেওয়া উচিত, যদি আপনি এরকম রেফারেন্স বেস আপনি আর্টিকেল লিখেন। এটার কথা আর কি বলা, ইনক্লুড অরিজিনাল রিসার্চ। এটা আর কি ভালো, তাহলে আপনি হচ্ছে তাকে ক্রেডিট দিচ্ছেন, সো পরবর্তীতে গুগলও আপনাকে প্যানালাটাইজ করার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে? এবং এই এই ব্যাপারটাও আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো এই তো তো এই হচ্ছে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন চেকলিস্ট, যেটা আমরা আজকে জাস্ট ওভারভিউ দিলাম, বা এখানে আমরা হচ্ছে থিওরিটিক্যাল ওয়েতে দেখলাম। সেটা হচ্ছে আমরা নেক্সট দিন অন পেজ এসইও, যেটা ওই আমরা প্র্যাকটিক্যালি যাব। সো কিভাবে আমরা আমাদের প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পোস্টকে অপটিমাইজ করতে পারি, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, বা আমরা নেক্সট দিন হচ্ছে ওই জিনিসগুলো আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব, সেটা পোস্টের জন্য হোক বা পেজের জন্য হোক। আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। এখন আপনাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট নাই, সো অনেকেই এই যে ইয়স্টের সম্পর্কে বুঝবেন না বা কাজ করতে পারবেন না, তা আমার করার কিছু নাই। আপনারা কেউ ব্লগ স্পটে, উইক্সে, ওয়ার্ডপ্রেস.com-এ, হ্যাঁ, বা মিডিয়াম বা ওই জায়গায় আপনারা এই প্লাগইনটাকে ইউজ করতে পারবেন না, আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে জিনিসগুলো। এখানে যেমন একটা প্লাগইনের থ্রুতে আপনার মোটামুটি একটা অটোমেটিক আপনাকে একটা রেজাল্ট দিবে, সো দ্যাট আপনার আইডিয়া করতে একটু সুবিধা হবে, বাট নট নেসেসারি যে আপনার এই মানে এই প্লাগইন ছাড়া কাজই করা যাবে না, ব্যাপারটা এরকম না, আপনাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। তখন অন্যান্য জায়গায় ম্যানুয়ালি কাজটা করতে হবে, যদি কনসেপ্ট না বুঝেন তাহলে ম্যানুয়ালি কাজও করতে পারবেন না, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা নেক্সট দিন দেখব। তো এই এতটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাস, কন্টেন্ট অপটিমাইজেশন আর কন্টেন্ট মার্কেটিং যাই বলেন। সো আমরা হচ্ছে আপনাদের কোশ্চেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, যেটা যা ওয়ার্ডপ্রেসে একটা অপশন আছে যে ইয়োস্ট এসো, যেটা দিয়ে কন্টেন্ট আর ঠিক মতন কাজ হচ্ছে কিনা এগুলা মেজারমেন্ট করা যায়, কিন্তু এছাড়া যেহেতু ব্লগস্পটে এগুলা কাজ নাই, বা কাজ নাই বলতে কাজ করা যায় না, এক্সট্রা কোনো টুল বা সফটওয়্যার আছে যেটা না দিয়ে আমি এই ধরনের কাজ করতে পারবো? না না, এরকম কোনো টুল বা এরকম সফটওয়্যার নাই। আচ্ছা, আমি একটু করছি, এরপর কথা বলতেছি। আচ্ছা, সো আমি অলরেডি অনেকের অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, এরপরে যাদেরটা দেই না তাদের নাম বলতেছি, কাইন্ডলি আপনারা যদি থাকেন প্রেজেন্টটা দেন, আর না থাকলে তো নাই। সো এমডি আসাদুজ্জামান সাগর। জি আসি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে একরাম আহমেদ। একরাম আহমেদ নাই। আচ্ছা, এরপর হচ্ছে সায়েদ এইচ সানি। সায়েদ এইচ সানি নাই। এরপর হচ্ছে গোলাম সারওয়ার। গোলাম সারওয়ার, গোলাম সারওয়ার নাই। আচ্ছা, নাই। আচ্ছা, এরপর হচ্ছে রাসেল চৌধুরী। রাসেল চৌধুরী, রাসেল চৌধুরীও নাই। আচ্ছা, এরপর হচ্ছে খাদিজা আক্তার। প্রেজেন্ট ভাইয়া। ওকে, এরপর হচ্ছে জাহিদুজ্জামান খান বা জাহিদা হাসান।
সিআর নাই, সিআর নাই। এরপর হচ্ছে ইএইচ খান, এ মনে হয় নাই, এ তো ইএইচ খান আছে, কি বলছে পার্সোনাল রিজন ফর প্রবলেম, আচ্ছা নাই। এরপর হচ্ছে মাহমুদুল হাসান আছেন তো, রাইট? ভাইয়া প্রেজেন্ট। হ্যাঁ জি। আচ্ছা। এরপর হচ্ছে তামান্না আলম, আচ্ছা নাই। মোহাম্মদ আইয়ুব খান, প্রেজেন্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে। যদি কারো প্রেজেন্ট দেওয়া না হয়, এই যে এখানে আমি অলরেডি দিয়ে দিছি, হ্যাঁ যারা প্রেজেন্ট আছেন। আর যদি কারো মিসিং থাকে কাইন্ডলি বলবেন। এখন বলেন আর কোশ্চেন। হ্যাঁ ভাইয়া, আরেকটা কোশ্চেন হলো যে আমি যখন আপনি কিওয়ার্ডে ক্লাস করাইছিলেন, তারপর আমি কিওয়ার্ড নিয়ে যে কাজগুলো কন্টেন্টের ভিতরে একটা পার্ট থাকে যে কিওয়ার্ড ডেনসিটি, হ্যাঁ। হুম আমি যখন কিওয়ার্ড ডেনসিটি চেক করি তখন আমাকে কিওয়ার্ড ডেনসিটিতে একটা ওয়ার্ড দেখে যে ভুল, যে আমি 8 বার 12 বার ইউজ করছি, কিন্তু পুরো কন্টেন্টের ভিতরে আমি এই শব্দটা পাই নাই। এবং আমি 2-3টা এই জিনিসটা চেক করছি, আমাকে মানে আমি একটা ওয়ার্ড নাকি ইউজ করছি বি ডাবল, এটা আমি 12 বার ইউজ করছি, এবং কিওয়ার্ড ডেনসিটি আমার 12% উপরে দেখাইছে, হুম কিন্তু আমি পুরা কন্টেন্টের ভিতরে এই শব্দই খুঁজে পাই নাই। এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, এইটাতে তো সমস্যাটা তো আপনার হয়েছে যে আপনি কি লিখছেন ওই জায়গায় ঝামেলা করতেছে আপনার। আপনি যদি ডেনসিটি দেখতে চান বা কন্টেন্টের কি অবস্থা এটা দেখতে, এটা খুব সিম্পল, এটা কোনো টুলসেও যাওয়া লাগবে না, কোনো টুলসের তো দরকার নেই, ওই ফ্রি টুলস আমার তো দরকার নেই। ওইটা কন্টেন্টের ডেনসিটি দেখে আমি কি করব? আমাকে করতে হবে যে আমার কন্টেন্টের মধ্যে যেন অত বেশিবার ইউজ না হয়। আর কতবার ইউজ হয়েছে এটা যদি কন্ট্রোল এফ দিয়ে, যে কন্ট্রোল এফ দিয়ে যদি আমি এখানে লিখি, এরপর যদি আমি এখানে যে কন্টেন্ট লিখছি, দেখেন 84 বার ইউজ হয়েছে, এখানে দেয়া আছে। এর আমার ডেনসিটি দরকার নাই। এবার আমার দেখতে হবে যে এখানে আমি কন্টেন্টগুলো কোন জায়গায় কি লিখছি। যদি এটা তো আমার ওয়েবসাইটে আছে, কিন্তু যেটা আমি ওয়ার্ডে লিখতেছি, মাইক্রোসফট ওয়ার্ডে তো লিখতেছি, মাইক্রোসফট সেইখানে ওয়ার্ডেও কিন্তু আছে, কন্ট্রোল এফ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডেও আমি দেখতে পারবো কয়বার লিখছি, বা মার্ক করা যায় যে হাউ টু ফাইন্ড দ্য সেম কিওয়ার্ড। এটা এটা তো হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এরপর হচ্ছে গুগল ডক বলেন, সবগুলোতে দেখা যায় আপনি কতবার ইউজ করছেন। ঠিক আছে, সো ওইটা হচ্ছে আপনার প্রবলেম, হচ্ছে আপনি কোথায় কি করছেন, ওটা তো আপনি প্রবলেম করছেন। নর্মালি আপনি লিখছেন ওইখানে এতবার ইউজ করা যাবে, 1000 ওয়ার্ড হইলে বা 300 ওয়ার্ড হইলে, 400-500 ওয়ার্ড হলে তখন আপনি 3-4-বার 5-6 বার ইউজ করতে পারেন। আর বেশিবার ইউজ করা হয়ে গেলে সেটা দেখতে হবে যে আমি যে বেশিবার ইউজ করছি সেটা কি জোরপূর্বক হয়েছে কিনা, বা নর্মালি ঠিক আছে কিনা, এই জিনিসটাও চেক করা। এখানে কোনো রুলস নাই, ধরাবাঁধা রুলস নাই, আমার এমনিই করতে হবে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমার এটা কাউকে বদার ফিল করতেছে কিনা, মার্কেটিং ভাই এর স্টাফিং হচ্ছে কিনা। জন্য কোনো টুল? সব টুলের মধ্যে হয় না, এগুলো ম্যানুয়ালি কাজ। এলএসআই এর কথা বলতেছি, বুঝি না কি? এলএসআই ভার্সন, মানে যে কোনো একটা ওয়ার্ডের সিনোনিম, এলএসআই এর কথা বলতেছি। এলএসআই মানে কি বলেন? এলএসআই যে কথাটা বললেন, এটার ডিটেলস বলেন আমাকে এই কথাটা। ল্যাটিন সিমেন্টিক ইনডেক্স, না না, মানে এটা একটা ওয়ার্ডের হ্যাঁ, সিনোনিম। একটা ওয়ার্ডের, সিনোনিম আচ্ছা মানে এটা দিয়ে কি বুঝায়? একটা ওয়ার্ডের সিনোনিম দিয়ে তো আমি এটা বুঝতেছি না, মানে মানে অল, এটা দিয়ে বোঝাইতেছে যে আপনার একটা ওয়ার্ডে অল্টারনেট, মানে অর্থ একই, বাট যেহেতু আমি একটা ওয়ার্ড বারবার ইউজ করতে পারছি না, এটার বিকল্প একটা ওয়ার্ড ব্যবহার করা। হ্যাঁ মানে এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন বা কি করতেছেন আপনি, এটা তো বুঝছি আমি, আমি তো অর্থ জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে ও, বললেন মানে হ্যাঁ এটার ইউজটা এলএসআই কি। ব্যবহার করার জন্য, না ইউজ মানে এইটা আসলে কিভাবে মানে ইউজ করার জন্য বা চেক করার জন্য কোনো টুল আছে কিনা? আপনি মাত্রই বললেন যে এটার মানে হচ্ছে আরেকটা সিনোনিম ইউজ করা বা এই ফ্রেজে কাজ করা, এখন আবার এটা টুলস কোত্থেকে আসতেছে? আমি তো ফাইন। মানে আমার তো সিনোনিমটা জানতে হবে, মানে সিনোনিমটা না জানলে আমি ব্যবহার করব তো কিভাবে? আপনি সিনোনিম জানেন, গুগল সার্চ করেন, সিনোনিম আপনাকে কি এরকম দিয়ে দিবে? এগুলা কোনো, আপনি আপনি একটা টুলসে গেলেন, এরপর একটা কিওয়ার্ড বারবার ইউজ হইতেছে, এরপর ওই টুলসটা আপনারা ওই সিনোনিম গুলো সব দিয়ে দিবে, এত সোজা? আপনি ও ইউজ আচ্ছা, করতে চান, সেটা তো আপনাকে ম্যানুয়ালি ফাইন্ড আউট করতে হবে। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, একটু চিন্তা করতে হবে। আমি যে বলতেছি এরকম চিন্তা, হ্যাঁ আপনি এটা করতে পারেন, আপনি নিজে এরকম কোনো সফটওয়্যার বা জিনিস ক্রিয়েট করতে পারেন আরেকজনের প্রবলেম সলিউশনের জন্য। এটা আপনার জন্য একটা ইনোভেশন হবে, ঠিক আছে? ওকে।
আচ্ছা হ্যাঁ বলেন, এরপর নেক্সট বলেন। জি ভাইয়া, কন্টেন্ট রাইটিং কি এটা তো বুঝতে পারছি, কিন্তু আপনি তো যেমন ডিজিটাল মার্কেটার, আপনার কাছে স্কিল আছে, আমরা যারা হাউস ওয়াইফ আছি আমরা তো লেখার প্রতি আমাদের আগ্রহ আছে, এমনকি লিখতে ভালো পারি, কিন্তু আমাদের ক্ষেত্রে কোন কন্টেন্ট, কোন বিষয়ে কন্টেন্ট রাইটিংটা ভালো হবে সেটা আর কি বুঝতে পারতাছি না। আপনি কোনটাতে ভালো পারেন আপনি বলেন, আপনাকে ডেসক্রাইব করেন আপনি কি ভালো পারেন। নট নেসেসারি অত ইন ডিটেলস যাইতে হবে, আপনার কি করতে ভালো লাগে। আচ্ছা ভালো পারেন বাদ দিলাম, কি করতে ভালো লাগে? আমরা তো হাউস ওয়াইফরা সাংসারিক কাজ টাজ, বাচ্চাদের দেখাশোনা, হুম, এগুলা, বই পড়া, বিভিন্ন ধরনের গল্পের বই, এগুলাই। আচ্ছা এগুলোই মানে আমি ঠিক আছে, আমি ইন জেনারেল যাচ্ছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার কি ভালো লাগে করতে, সেটা জিজ্ঞেস করছি আমি। বিভিন্ন গল্প পড়তে, আচ্ছা বিভিন্ন কি বিভিন্ন টাইপের। গল্প পড়তে, ওকে অসম। আপনি এই যে রিভিউ দিতে পারেন, আপনি যে গল্পটা পড়ে আপনার কাছে ভাল লাগছে এই যে জি জি। তাহলে আপনি কি করতে পারেন, আপনি বুক রিভিউ দিতে পারেন। মানে অনেক আচ্ছা নাইস একটা নিশ, অনেক মাইন্ড ব্লোয়িং একটা নিশ, এটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংও করা পসিবল। ঠিক আছে, আচ্ছা। আমি কি জাস্ট একটু শর্ট করে এক্সাম্পল দিয়ে বলতেছি ব্যাপারটা এরকম। আপনি কোন একটা বই পড়ছেন, সবসময় বাংলা না, বাংলা করতে গেলে আবার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না, বাট বুক হুম, হুম। রিভিউ বেজ আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যে ওয়েবসাইটের মধ্যে বই থাকবে, হ্যাঁ সব রকম বইয়ের রিভিউ থাকবে। পরবর্তীতে ওই ওয়েবসাইটের সাথে আপনি বিভিন্ন যারা বই বেচে তাদের সাথে কোলাবোরেশন করতে পারেন, সো দ্যাট আপনার ওই ওয়েবসাইটে মানুষ আসবে, ওই ওয়েবসাইট থেকে আপনি একটা কল টু অ্যাকশন রাখলেন, সেই আহ, সেই যারা বই বিক্রি করতেছে তাদের সাথে, দেন তারা যেই বইটা বেচলো আপনার লিঙ্কের থ্রুতে, তখন আপনাকে একটা পার্সেন্টেজ দিল। এটা পসিবল। এই যে আপনি বই রিভিউ করতে পারেন, এই যে পাইই তো গেলেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ এরকম করে চিন্তা করতে হবে আমার কি ভাল লাগে করতে, এরপর হচ্ছে আমি কি করতে চাই, ভালো না লাগলে পরে আসেন হচ্ছে কি করতে চাই, বা হ্যাঁ বা কি করতে পারবো। জিনিসগুলো হচ্ছে এরকম করে ডিফাইন করতে হবে, আস্তে আস্তে শর্ট করতে হবে, ছোট করতে হবে, তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে। ওকে আচ্ছা এরপরে আমি কি আমি এইখানে নেট ভাই আমার প্রেজেন্টটা কি হয়েছে, এটা কি সায়াদ এইচ সানি না, এইচ সানি তো ডাকছিলাম হয় নাই, দিয়ে দিচ্ছে দাঁড়ান। আচ্ছা ওকে দিয়ে দিছি। আচ্ছা আর একটা হচ্ছে আয়ুব খান ট্রাম্বলার, হ্যাঁ এই যে একটা ওয়েবসাইট হয়ে গেছে, নাইস। এরকমই বলতেছিলাম আর কি, ঠিক আছে। এই যে এখানে মনে হয় যে ইউটিউবে দেখেন উনি ইউটিউবের ভিডিও প্রমোট করতেছে, সো দিস ইজ দ্য মানে লাইক এ ওয়ে যে এটা থ্রুতে ইউ ক্যান প্রমোট ইউর ইউটিউব ভিডিওস, এবং এই ভিডিওগুলা কিন্তু ভালো প্রায়োরিটাইজ পায়। হ্যাঁ এই যে দেখছেন খুব ইজি। সো এই যে আমার হোস্টিং নাই এইসব, মানে কজ দেখাইলে জীবনে কজের শেষ হবে না, থাক মানে আসতেই থাকবে কজ। সো ওই জিনিসটা করা যত কম যায়, এটা আমিও কজ দিই, আরেকজনও কজ দেয়, সবাই দেয়, কিন্তু যত কম দেয়া যায়, কারণ আলটিমেট আপনি না কাজ করলে আপনার লস, আমার কিচ্ছু হবে না। আপনি কাজ না করলেও কিচ্ছু হবে না, আমার কাজ করলেও কিচ্ছু হবে না, আমার 2 টাকা এখানে প্রফিট নাই, 2 টাকা এখানে বেনিফিট নাই, ঠিক আছে। আলটিমেট বেনিফিট আপনার। আচ্ছা যাই হোক, সো এমডি এইচ জিসান প্রেজেন্ট দিয়েছেন, হ্যাঁ এম জিসান তো প্রেজেন্ট দিছি, এই জিসান দিছি এই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন অনেকদিন ধরে করব করব করে আসলে করাই হয় নাই। তাই এই পার্টটা আসলে আমরা অনেক আগে ফেলে রেখে আসছিলাম। এটা হলো যে আমি এইটাও পোস্ট করতাম, বাট এরকম কোন আমি ইনফর্ম পাইনি। যে আমাকে যেটা বলছে কাজের ক্ষেত্রে ইউজ করা যাবে, যেমন ফাইবারে তো একটা এই মানে নিয়ম আছে যে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, যদি করে তাহলে ফাইবার সেই ক্ষেত্রে ব্যান করে দিবে। এখন আমরা যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব বা মার্কেটার হিসেবে কাজ করবো, আমাদের তো ক্লায়েন্টের অবশ্যই তার সোশ্যাল ইন্টারেক্ট গুলা লাগবে বা তার সাথে আমার কানেক্ট থাকতে হবে, না হলে আমি তার কাজগুলো করব কিভাবে? এখন এই বিষয়গুলা কিভাবে মানে হ্যান্ডেল করা যায়? এটা খুব সিম্পল, আপনাকে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া হয়েছিল, আমি ভুলে গেছিলাম এই জিনিসটা, আমি ওই দিনই কি আমাকে দেয়া হয়েছিল এইভাবে যে আপনি ওয়ার্ড ফাইলে আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক সময় আমি যে এই জিনিসটা করবো, এখন ফাইবার যদি জিনিসটাকে এভাবে ধরে, আমি যদি এখানে ক্লিক করি তাও কিন্তু ফাইবারের কাছে একটা নোটিশ যায় যে এখানে একটা লিংক করা হয়েছে, কেউ একজন ই করছে। মানে এই বিষয়গুলো আসলে কতটা সহজভাবে আসলে হ্যান্ডেল করা যায়? এটা এটা আপনি এত আহামরি করে দেখতেছেন, মানে প্রবলেমটা এই জায়গায় হয়েছে। এটা খুব সিম্পল একটা জিনিস, আপনি যখন একটা ডক, ডক মানে এই যে হুম। নোটপ্যাড, এই যে ডক, এই যে ডক বাইর করলাম দাঁড়ান, হ্যাঁ।
এই যে এটা হচ্ছে একটা নোটপ্যাড, এখানে আপনি লিখলেন যে রিকোয়ার ইনফরমেশন ফর ব্লা ব্লা ব্লা, এটা এখানে আপনি নাম দিলেন, এখানে হইতেছে এরপর হইতেছে ইউজার নেম পাসওয়ার্ড ব্লা ব্লা, যেই ইনফরমেশনগুলো দরকার এটা সেভ করলেন, সেভ করে হইতেছে এটারে আপনি কি করলেন, আপনি ফাইবারে যা কাজ দিছে সে হচ্ছে তাকে আপনি সেন্ড করে দিলেন, এরপর সে আবার সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনাকে দিয়ে দিল, দ্যাটস ইট। আর যদি এইটা যদি প্রবলেম হয়, এই যে এখানে গুগল ডক আছে, গুগল ডক কি, গুগল ডকে কি করতে হয়, গুগল, এগুলা খুব সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসগুলোকে কমপ্লিকেটেড কখনোই করা যাবে না। এই যে গুগল ডক, এই গুগল ডক কি করা যায়, এই যে এক্সেল যেরকম আপনি লিঙ্ক শেয়ার করছি আপনারা যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিচ্ছেন, তো এরকম গুগল ডকেও কি করতে হবে, এই যে ব্ল্যাঙ্কের মধ্যে এখানে এটা তো বলছে, যে বলছে জিনিসটা ওটা আমি দেখছি, সো এটা খুব simple জিনিস। ভাই আমি ফাইবার প্রোগ্রামে আমি অনেকগুলা পোস্ট দেখছি, সবগুলা পোস্টে 98% একটা কমেন্ট দেখছি, সেখানে তারা বলছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন আর ম্যানেজ করে, কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, এটা 98% কমেন্ট। আপনি, আমি বলি শুনেন শুনেন, আপনি 98%, 1000%, 100% এগুলো বাদ দেন, আমি অলমোস্ট লাইক 200 থেকে 300 মানুষের ফেসবুক আইডি অ্যান্ড পাসওয়ার্ড ডিরেক্ট ফাইবার থেকে নিছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন তাইলে কথাটা? হ্যাঁ তাইলে জিনিসটা এরকম করতে হবে, আমি যার কাজ করবো তাকে আমি বলবো যে তোমার এই লিঙ্ক গুলো আমাকে দিতে হবে, তোমার এই লিঙ্কগুলা না, এই যে এইখানে এবং এখানে তাকে অ্যাক্সেস দিতে হবে, ওয়েট, এইখানে হচ্ছে কি করতে হবে, এইখানে এই যে শেয়ারের সময় যে এখানে মানে যে ওপেন এডিট ফর এভরিওয়ান, এই যে এখানে সার্চ দিয়ে এখানে দিতে হবে এনিওয়ান, এবং এইখানে দিতে হবে হচ্ছে এডিট, মানে যার কাছে এই লিঙ্কটা আমি দিব, এই লিঙ্কটা আমি যার কাছে দিব সেই এডিট করতে পারবে। এরপর এই লিঙ্কটা দেওয়ার পর বলতে হবে যে চেক দিস ফাইল, এরপর আপনিও যাবেন সেও যাবে, এখানে লিখবেন বলবেন যে গিভ মি ইয়োর আইডি অ্যাক্সেস অর হোয়াট এভার, যেই আইডি অ্যাক্সেস দরকার পড়ে, খুব সিম্পল, 50 মানে টাকা পড়া যাবে না এগুলা। তাকে আমাকে ব্ল্যাঙ্ক পেপার পাঠিয়ে দিতে হবে এবং ওইখানে আমার লিখে দিতে হবে যে রিকোয়ারমেন্ট কি কি লাগবে, দেন আমি এটাকে ওনাকে পাঠিয়ে দিব এডিটর হিসাবে। তো এটা তো সিম্পল জিনিস, তো এটা তো এত আহামরি কিছু না এটা। আসলে ভাই আসলে অনেকগুলো না না, কমেন্ট এত ভয় পাইলে হবে না, ভয় পাইলে তো দেখা গেছে ভুল করবেন না, ভুল না করলে তো শিখবেন না। আমার একটা স্টেপ যদি ভুল হয় আমি সারা জীবনের জন্য একটা জিনিস শিখবো, ট্রাস্ট মি। কিন্তু এটা আসলে এত সেনসিটিভ একটা জিনিস, ফাইবার যদি কোনোভাবে ব্যান করে দেয় আপনি কি মনে করেন আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আপনারা জীবনে সাকসেস পসিবল? আমার দেখা মতো এটা পসিবল না। 99% টাইমে হচ্ছে কি হয়, মানে আমি আমার যেই অ্যাকাউন্ট দিয়ে লাস্টে কাজ করছি সেটা ছিল আমার 3 নাম্বার অ্যাকাউন্ট, মানে প্রত্যেকের 1 নাম্বার 2 নাম্বার অ্যাকাউন্টটা যায়, এমনিই যায়। কেন? কারণ সে ভুল করে, এবং ভুল করলে একটা জিনিস শিখে নেক্সট টাইম সেই জিনিসটা ভুলটা করে না। আমি বইসা থাকবো আল্লাহ কি হবে, তাহলে ভুলও করবেন না, শিখবেনও না, কাজ তো পাওয়া দূরের কথা। তাইলে এখন কোনো কারণে যদি একটা অ্যাকাউন্ট ব্যান হয় তাহলে আমার পুরো উইন্ডোজ সেটআপ দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ এরকমই। তো সেই ক্ষেত্রে তো বোধহয় আমি আমার নিজের নামে বোধহয় আর অ্যাকাউন্ট খুলতে পারবো না। নিজের নামটারে আগে পিছে করে দিবেন, তাহলেই তো হইল। এত কমপ্লিকেটেড কেন চিন্তা করেন, একটু নর্মালি চিন্তা করেন না। আপনার নাম তো ওইখানে ডেটা কেউ এন্ট্রি করে রাখে নাই। এমন হয় যদি আপনার পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়েছে, তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি কি করব নেক্সট স্টেপটা। হয়েছে, এতদূর গেছেন, আর্ন করছেন, কিছু কামাইছেন, ডলার আসছে না ভাই, তারপর আগে থেকে সতর্ক না, আগের থেকে সতর্ক কেমনে হবেন আপনি? শুনেন শুনেন শুনেন, আপনি রাস্তায় বাইরে হওয়ার আগে আপনি হেলমেট পরছেন, আপনি সব কিছু পইরা একাকার করে ফেলাইছেন, আপনি জীবনে ওই রাস্তা দিয়ে যান নাই, আপনি হয়তো আইডিয়া নিছেন। আপনার প্ল্যান থাকা তো অবশ্যই ভালো, কিন্তু প্ল্যান থেকে যদি আমি সামনেই না যেতে পারি আমার তো লাভ নেই। আমার প্ল্যানও থাকতে হবে, সামনেও আগাতে হবে। আরেকজন কি বলছে, পোস্টে কয়টা কমেন্ট, সেটা তো আমার একটা আইডিয়া নিতে হবে, কিন্তু আমি তার প্রতি অন্ধভক্ত হইতে পারবো না। তো প্রবলেমটা এই জায়গায় হবে।